জি ভাই। আচ্ছা, সো তাহলে আমরা স্টার্ট করি। সো আমাদের টাইম কি 1 hour 30 minutes or 1 hour? Whatever আমাদের you prefer. আচ্ছা 1 hour 30 minutes হলে অনেক ভালো হবে সবকিছু কভার করতে। ওকে, লেটস সি। আচ্ছা, আপনারা সবাই কি শর্টলি নিজের ইন্ট্রোডিউস করতে করতে চান? পার্টিসিপেন্টরা খুব শর্টলি যদি ইন্ট্রোডিউস করেন ভালো হয়। কারা কারা আছেন জাস্ট নাম ডেজিগনেশন বলে। হ্যালো, নাকি শুরু করে দিব? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা হ্যালো নেই। ভাই, আসসালামু হ্যাঁ, আলাইকুম। হ্যাঁ, বল। Yes. ভাই আমি রক্তিম বিশ্বাস, আমি আছি জালালাবাদ মেটাল লিমিটেডে সিনিয়র ডেটা অ্যানালিস্ট হিসাবে। আচ্ছা, গ্রেট, থ্যাংক ইউ। নেক্সট। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মাহবুব রহমান। আমি ইস্ট ওয়েস্টে ডাটা সায়েন্স অ্যানালিস্টে মাস্টার্স করতেছি। গ্রেট, নেক্সট আর কি কে আছেন? সবাই ওয়ান বাই ওয়ান বলে ফেলেন ফার্স্ট। রাকিব হাসান ভাইয়ের মাইক কাজ করছিলাম, উনি লিখছে যে হাই মাইক নট ওয়ার্কিং, সরি। ইটস রাকিব, মাস্টার স্টুডেন্ট। হ্যাঁ, দেখলাম, হ্যাঁ, জি। আর কেউ নিজের ইন্ট্রোডাকশন দিতে চান? আচ্ছা, না হলে শুরু করি, অসুবিধা নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আমাদের আজকের সেশন মেইনলি based on reinforcement learning for autonomous systems. So আমার যদি ইন্ট্রোডাকশন দিতে হয়, আমি বেসিক্যালি এনএআই রিসার্চার। সো আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার্স এবং মাস্টার্স করেছি। এখন পিএইচডি করছি মালয়েশিয়াতে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া। সো রিএনফোর্সমেন্ট লার্নিং, রোবোটিক্স এগুলো নিয়ে কাজ করা হচ্ছে অনেকদিন। ক্যাগেলের সাথেও অনেক কিছু করেছি, কাজ করার চেষ্টা করেছি কম্পিটিশনসে। সো ওখান থেকে বেসিক্যালি এএমএল বাংলাদেশে অনেকের সাথে পরিচয় হয়েছে, আই গেস। রিসার্চ, পাবলিকেশন এগুলো করার চেষ্টা করছি, লেখালেখি, টিউটোরিয়ালস। সো ইয়া, বেসিক্যালি দিস ইজ মি। সো একটা ভিডিও দিয়ে স্টার্ট করতে চাচ্ছি। বেসিক্যালি সাউন্ড শোনা যায় কিনা? Reinforcement learning, RL, is fundamentally ভিডিওর সাউন্ড কি শোনা যায়? হ্যাঁ ভাইয়া, জি শোনা ভাই, যাচ্ছে। শোনা জি ভাই। আচ্ছা, এটা আমার বেসিক্যালি একটা ভিডিও আমার the চ্যানেলে আছে। science of decision-making processes. An RL agent learns through interaction with an environment. This interaction involves taking actions and observing the consequences of those actions. The agent's main goal is to maximize the total reward it receives over time. This cumulative reward acts as a guide, shaping the agent's learning and behavior. Reinforcement learning, RL, is applied across various domains to optimize decision-making processes. In robotics, RL enables robots to learn complex tasks through iterative trial and error. RL powers advanced game AI, exemplified by intelligent agents like AlphaGo, capable of mastering complex games. Healthcare benefits from RL through optimized treatment strategies and resource allocation. Finance and trading leverage RL to refine investment strategies and manage risk effectively. Reinforcement learning, RL agents, learn by interacting with an environment. This learning process mirrors human learning through trial and error. The agent receives feedback in the form of rewards and penalties based on its actions. This feedback mechanism guides the agent to adjust its actions and strategies. The ultimate goal is to improve performance
and maximize rewards over time. আচ্ছা, সো আমরা হয়তো অলরেডি অনেকেই জানি আরএল কি, বেসিক্যালি হয়তো বেসিক ধারণা অনেকেরই আছে। আপনারা কি শেয়ার করতে চান যে আপনারা আরএল এর ব্যাপারে অলরেডি কি জানেন, এন্ড অলসো এখান থেকে আজকের সেশন থেকে এক্সপেকটেশনটা কি, এটা যদি এক দুজন শেয়ার করতে চান করতে পারেন। আপনাদের কি এক্সপেকটেশন এন্ড কি জানেন আগে থেকে আরএল এর ব্যাপারে, কেউ কি বলতে চান? আচ্ছা, বলতে চাইলে বলেন, সমস্যা নাই। সো বেসিক্যালি আমরা এআই এমএল এর ব্যাপারে কি জানি? আমরা ইউজুয়ালি জানি মেশিন লার্নিং এর টাইপ গুলো জানি, সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, রিএনফোর্সমেন্ট লার্নিং আমরা শুনেছি। সো সুপারভাইজ লার্নিংটা কি? বেসিক্যালি উই ট্রাই টু গিভ ইট সাম লেভেলস। সো আমরা আমাদের সেট অফ ডেটা সেট থাকে, ওখান থেকে আমরা কিছু একটা প্রেডিক্ট করার চেষ্টা করি। আমাদের ট্রেনিং এর সময় আমাদের প্রেডিক্টেড টার্গেট ভ্যালু থাকে, আমাদের ফিচার্স থাকে, ভ্যালুস থাকে, তাই না? তো আমরা ওইখান থেকে আমরা পরে যখন আমরা ট্রেনিং করি দেন আমরা টেস্টিং করি। সো সুপারভাইজ লার্নিং এ কি? বেসিক্যালি আমরা টিচার হিসাবে কাইন্ড অফ শিখিয়ে দিচ্ছি যে আমাদের কিভাবে ম্যাথমেটিক্যাল ফাংশনটা আমরা প্রিপেয়ার করতেছি ট্রেনিং এর সময়, যাতে সো দ্যাট উই ক্যান প্রেডিক্ট উইথ নিউ ভ্যালু, যেখানে টার্গেট ভ্যালু দেয়া নাই। সো বেসিক্যালি ব্যাপারটা এরকম যে আমরা একটা বাচ্চাকে শেখাচ্ছি। সো ফর এক্সাম্পল, ছোট বাচ্চাকে যদি ঘড়ি চিনাই বা কোনো কিছু আমরা চিনাচ্ছি, তখন আমরা কি করতেছি? আমরা প্রথমে বিভিন্ন টাইপের ঘড়ি দেখাচ্ছি, দেখায় বলতেছি যে এটা ঘড়ি, এটা হাত ঘড়ি, এটা ওয়াল ক্লক। সো এইভাবে আমরা বেসিক্যালি শেখানোর চেষ্টা করতেছি। সো কম্পিউটারকে আমরা ওইভাবে শেখানোর চেষ্টা করতেছি, রাইট? সো দ্যাট ইজ বেসিক্যালি সুপারভাইজ লার্নিং, যেখানে আমরা লেভেল দিয়ে দিচ্ছি, আমরা সুপারভাইজ করে করে শেখাচ্ছি। আর আনসুপারভাইজ লার্নিংটা কি? বেসিক্যালি আমরা ওইভাবে লেভেল দিচ্ছি না, আমরা টার্গেটটা কি আমরা শেখাচ্ছি না, বাট আমরা গ্রুপস অফ ডেটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে আমরা প্যাটার্ন বা ক্লাস্টারিং করে করে আমরা শেখার চেষ্টা করতেছি, যে একটা গ্রুপ বানানোর চেষ্টা করতেছি। যে ফর এক্সাম্পল, যদি আমরা একই ফ্যামিলির মানুষের ডেটা দিয়ে দেই, যে একই ফ্যামিলির মানুষের জেনেটিক্যাল ডেটা বা এজ, হাইট, এনিথিং, সো ফেশিয়াল এক্সপ্রেশন, সো তখন দেখা যাচ্ছে যে এমএলএ ওটাকে গ্রুপ করতেছে, এক একটা ফ্যামিলির, অনেক ফ্যামিলির মানুষের সাপোজ ডেটা আছে 100 জন বা 10 জন, 20 জন, সো ওখান থেকে বা 50 জন আছে, সো এখানে হয়তো 4-5টা ফ্যামিলি আছে 50 জনের মধ্যে বা 100 জনের মধ্যে, তখন হয়তো একটা গ্রুপ করতেছে যে এই লোকগুলার সিমিলারিটি আছে, তাদের জেনেটিক্স এর মিল আছে, বা এজ, হাইট, অন্যান্য জিনিস মিল আছে, বা ফেশিয়াল এক্সপ্রেশন মিল আছে, সো ওদেরকে গ্রুপ করতেছে। তখন আমরা বুঝতেছি যে এরা মাস্ট বি, এদের মধ্যে কোনো রিলেশন আছে বা তারা হয়তো ফ্যামিলি। সো জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম আর কি। তো তো এটা হলো আনসুপারভাইজ লার্নিং, যে আগে থেকে জানতেছি না, বাট বুঝতেছি যে ডেটা অ্যানালাইসিসের পরে বোঝা যাচ্ছে যে এখানে একটা প্যাটার্ন আছে, ওদের মধ্যে কিছু সিমিলারিটি আছে, লিঙ্ক আছে। বাট রিএনফোর্সমেন্ট লার্নিংটা পুরোপুরি ডিফারেন্ট। সো এখানে বেসিক্যালি আমরা একটা রোবট বানাই বা একটা এজেন্ট বলি আমরা, যে রোবটটাকে বেসিক্যালি। সো আমরা যদি রোবটটাকে একটা এনভায়রনমেন্টে ছেড়ে দিই, সো আমরা আগে থেকে তাকে কিছু বলতেছি না, বাট সে উইথ ট্রায়াল এন্ড এরর দ্য রোবট ইজ ট্রাইং টু লার্ন। সো এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি। Hello everyone, I am Salman Ibn Yunus, back here again with a short tutorial video. In this video I will talk about reinforcement learning. So what is reinforcement learning? সো বেসিক্যালি এখানে কি হচ্ছে? এখানে আমাদের রিইনফোর্সমেন্ট লার্নিং এর মেইন প্যারামিটার গুলো হলো সাপোজ স্টেট, রিওয়ার্ড, এপিসোড, বেসিক্যালি এগুলো নিয়ে আমরা কথা বলতেছি। আচ্ছা, Reinforcement learning is basically a machine learning technique in which an agent learns to make decisions by interacting with the environment to maximize a cumulative reward. So this is basically a trial and error process where the agent explores different actions and receives feedback such as rewards or penalties in order to refine its decision making strategy. সো এখানে কি হচ্ছে? এখানে বেসিক্যালি একটা গ্রিড ওয়ার্ল্ড। সো এখানে একটা এজেন্ট আছে, কিছু অবস্টেকেল আছে রেড যেগুলো, এন্ড গ্রিনটা হলো এটা টার্গেট পজিশন। সো ইট ইজ ট্রাইং টু লার্ন যে আমি একটা পজিশন থেকে স্টার্ট করলে এফিশিয়েন্টলি বা অপটিমালি ওই লোকেশনে
পৌঁছাতে সবচেয়ে শর্টেস্ট পাথ কি ওইটা সে শেখার চেষ্টা করতেছে। সো বেসিক্যালি তারপরে সে একটা পলিসি শিখতেছে। পলিসি ইজ লাইক আ স্ট্র্যাটেজি, একটা রুল, যে সে কিভাবে গেলে সে বেস্ট শর্টেস্ট পাথে সে পৌঁছাতে পারবে। সো এটা সে অপটিমাল, ওটাকে আমরা বলতেছি অপটিমাল পলিসি, যে সে শর্টেস্ট পাথে যেই পলিসিটা সবচেয়ে বেস্ট শর্টেস্ট টাইমে পৌঁছাতে পারবে উইথ লো কস্ট। সো ওইটাকে আমরা বলতেছি অপটিমাল পলিসি। সো এখানে বেসিক্যালি সে লার্ন করার চেষ্টা করছে পলিসি, এবং তাকে গাইড করতেছে রিওয়ার্ড ভ্যালুটা। রিওয়ার্ড যেটা আমরা প্রতিটা স্টেপের জন্য রিওয়ার্ড দিতে পারি, এবং গোলে রিচ করলে হয়তো, ফর এক্সাম্পল এখানে প্রতিটা ইন্ডিভিজুয়াল স্টেপে হয়তো যতক্ষণ পর্যন্ত গোল রিচ না করতেছে ততক্ষণ পর্যন্ত হয়তো রিওয়ার্ড মাইনাস থাকতে পারে, নেগেটিভ রিওয়ার্ড হতে পারে। মানে গোলে রিচ না করলে সে পেনাল্টি পাবে, গোলে রিচ করলে রিওয়ার্ড পাবে। সো প্রবাবলি গোলে রিচ করলে +100 রিওয়ার্ড পাবে। সো সে যেটা চেষ্টা করতেছে যে রিওয়ার্ডটাকে বাড়ানোর চেষ্টা করতেছে এবং পেনাল্টি কমানোর চেষ্টা করতেছে। So it is quite different from supervised learning. It doesn't require labeled data. The agent learns from its own experience, As you can see in this example, I'm showing a simulation where the agent is trying to get to the green square and the red squares are acting as an obstacle. So it is trying to maximize its cumulative reward at every step. And as you can see the current state and the মোটামুটি বোঝা যাচ্ছে আমি কি বলতেছি? আচ্ছা, সো কারো কোনো কোশ্চেন আছে বা কোনো কিছু শেয়ার করতে চান? দেন 1 মিনিট কিছু বলতে চান যদি কোনো কোশ্চেন থাকলে। আচ্ছা, ঠিক আছে, না থাকলে আমরা সামনে যাই। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে হ্যাঁ, যে প্লিজ। আমরা দেখলাম যে এখানে ট্রায়াল এবং ইররের মাধ্যমে শিখতেছে। তো এখন কথা হচ্ছে, এজেন্ট যে ফিডব্যাকটা দিবে সেটা থেকে সে ডিসিশন নিবে কিভাবে, সেই জিনিসটা কিভাবে হচ্ছে? আবার বলেন, বুঝিনি। এজেন্টের ফিডব্যাকটা দিবে, হ্যাঁ, তারপর? এখানে আমরা দেখলাম যে ট্রায়াল এবং ইররের মাধ্যমে সে শিখতেছে আর কি। হ্যাঁ, হুম। তো এখন এই যে মানে এজেন্টের ফিডব্যাকের যে ব্যাপারটা, এটা সে মানে ভবিষ্যতের জন্য সেই অনুযায়ী যে ডিসিশনটা নিবে, মানে এইটা আসলে এই প্রসিডিউরটা কিভাবে হচ্ছে আসলে? আচ্ছা, এখানে যে ভিডিওটা দুইটা ভাগ হচ্ছে। বেসিক্যালি প্রথমে সে এক্সপ্লোর করতেছে, এক্সপ্লোর করে শিখতেছে, ট্রাইং টু ফাইন্ড আ পলিসি। পলিসি ইজ বেসিক্যালি আমরা সুপারভাইজ লার্নিং এ বা ইয়েতে যেরকম আমরা একটা ম্যাথমেটিক্যাল ফাংশন ডেভেলপ করার চেষ্টা করি, পলিসিটা হলো একটা ম্যাথমেটিক্যাল ফাংশন। সো ওই ফাংশনটা সে ক্রিয়েট করে সে অপটিমাল পলিসি বের করার চেষ্টা করতেছে। সো এখানে একটা পার্ট হলো এক্সপ্লোরেশন আর একটা হলো এক্সপ্লয়টেশন। তার যখন এক্সপ্লোরেশন শেষ হয়ে যাবে, ওখান থেকে সে যখন বুঝতে পারবে যে আমার শর্টেস্ট পাথ কোনটা, সো তখন সে ওইটাকে এক্সপ্লয়েট করবে। এর মানে সে তখন আর ওই এক্সপ্লোরেশন বারবার করবে না। সো এক্সপ্লোরেশন এন্ড এক্সপ্লয়েট করবে, তখন জাস্ট ওই বেস্ট পলিসিটাই সে ইমপ্লিমেন্ট করবে। বোঝা গেছে? অ্যান্সার কিছু ক্লিয়ার হলো? সো বেসিক্যালি এখানে একটা ব্যাপার আছে যে কতক্ষণ সে এক্সপ্লোর করবে। সো এগুলা চ্যালেঞ্জিং প্রবলেম, আর এগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। সে এক্সপ্লোর, সো এখানে একটা ব্যালেন্স থাকতে হবে, কতক্ষণ সে এক্সপ্লোর করবে, কতক্ষণ এক্সপ্লয়েট করবে। আনলিমিটেড টাইম এক্সপ্লোর করলে তো সমস্যা। সো এগুলা নিয়ে আরো ফার্দার কথা বলবো ইনশাল্লাহ। সো আরেকটা যেটা আরএল এর মেইন ইমপ্লিমেন্টেশনের জায়গায় হলো অটোনোমাস সিস্টেম। সো অটোনোমাস সিস্টেমে বেসিক্যালি কি হচ্ছে, এটা ফার্স্ট মানে একটা এনভায়রনমেন্টে ছাড়লে সে এক্সপ্লোর করে সে ওইটার ব্যাপারে ডেটা কালেক্ট করতেছে, এনভায়রনমেন্টটাকে বোঝার চেষ্টা করতেছে, এন্ড ট্রাইং টু মেক ডিসিশন। এবং ডিসিশন নিতে যে ভুল করতেছে তখন তার রিওয়ার্ড কমতেছে, তার মানে দ্যাট মিন্স তার পেনাল্টি হচ্ছে। সো পেনাল্টিটাকে সে নেগেটিভ হিসাবে নিচ্ছে। সো ওইভাবে আমরা ডিজাইন করতেছি এন্ড শেখার চেষ্টা করতেছে যে মানুষের ইন্টারভেনশন ছাড়া। সো প্রথমে যেহেতু ট্রেনিং এর সময়, তো অফকোর্স আমাদের মানে হিউম্যান ইন্টারভেনশন যত কমানো যায় সেটারই চেষ্টা করতেছে। সো এখানে এক্সাম্পল হিসাবে আমরা জানি এগুলো মেইনলি সেলফ ড্রাইভিং কার, ড্রোনস, ওয়্যার হাউস রোবট, ইভেন আমরা ভিডিওতে দেখতেছিলাম যে ফিনান্সিয়াল সিস্টেমে বা সফটওয়্যার লেভেলেও ইমপ্লিমেন্ট করা যায়। সো ট্রেডিং এজেন্ট, সো এই ধরনের জায়গায় আমরা বেসিক্যালি ইমপ্লিমেন্ট করি। মোটামুটি অনেকগুলো স্লাইড আছে, সো আমরা ফাস্ট মুভ করি। সো ট্র্যাডিশনালি আমরা কি করি রোবোটিক্সে? বেসিক্যালি আমরা
অনেকটা মডেল বেসড বা আমরা নিজেরা কোড ডিজাইন করে দিচ্ছি যে এইভাবে চললে মানে আমরা যেটা বেসিক্যালি আমরা রোবোটিক্সে নর্মালি যেভাবে কাজ করি আমরা নিজেরা কোড লিখে দিচ্ছি যে এটা হইলে এটা হবে, ইফ এলস লুপ লিখে দিচ্ছি, বাট ওইভাবে তো আসলে অ্যাডাপ্টেবল না, লিমিটেড। সো ওইভাবে যদি যখন নতুন কোনো এনভায়রনমেন্টে যাবে বা কোনো এমন কিছু যেটা আগে থেকে জানে না, সো তখন তো ওই ইয়েতে এনভায়রনমেন্টে কাজ করতে পারবে না। সো ওইটার জন্য আমাদের লার্নিং বেসড বা আরএল বেসড ইয়ে দরকার। সো এখানে ট্রেডিশনাল সিস্টেমের ফল্ট। সো এটা প্রথমে যখন আমরা লার্নিং বা আরএল দিয়ে রোবট ট্রেন করতেছি বা অটোনোমাস বানানোর চেষ্টা করছি তখন প্রথম ভুল করবে, আস্তে আস্তে শিখবে, ইমপ্রুভ করবে উইথ এক্সপিরিয়েন্স এবং আনসার্টেনিটি থাকবে। সো একটা সেলফ ড্রাইভিং কারে কথা যদি বলি, সো এখানে প্রথমে মানে আমাদের মনে করেন যে রাস্তায় যখন ট্রেন হচ্ছে, সো এটা তো ইউজুয়ালি দেখা যায় মেইন রোডেই প্রথমে ট্রেন করবে না, প্রথমে চেষ্টা করবে যে খালি রাস্তায় গ্রামের এরিয়াতে যেখানে গাড়ি ঘোড়া কম সব জায়গায় ট্রেন করে শিখবে। তারপরে আস্তে আস্তে সে যখন একটু বেটার হবে তখন চেষ্টা করবে যে মেইন রাস্তাতে, বা এভাবে করে করে ওভার টাইম এটা শিখবে। সো এটা অনেক রিওয়ার্ডটা ডিলেড, সো প্রথমেই রিওয়ার্ড পাবে না খুব ভালো হয়তো। আচ্ছা, সো এটা তো আমরা মোটামুটি ডিসকাস করছি অলরেডি যে অপটিমাল বিহেভিয়ার কিভাবে মেশিন বা রোবট শিখবে। সো ট্রায়াল এন্ড এরর ফিডব্যাক রিসিভ করবে, তারপর এটার লং টার্ম রিওয়ার্ডটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে, বাড়ানোর চেষ্টা করবে ওভার টাইম। সো আরএল এ বেসিক্যালি কি প্যারামিটার আছে, সো এটা লুপের মতো যে এখানে এজেন্ট আছে, এজেন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য এনভায়রনমেন্ট এবং কারেন্ট স্টেট থেকে দেন সে ডিসিশন নেয় যে পরের স্টেটে যাবে, কি অ্যাকশন নিবে। সো এটার পলিসি অনুযায়ী অ্যাকশন নেয় এবং অ্যাকশনটা বারবার আপডেট হয়। সো তারপর রিওয়ার্ড পায়, রিওয়ার্ড পেলে পজিটিভ অথবা নেগেটিভ পাইলো তখন ওইটাকে স্টোর করে রাখলো, দেন পলিসিটাকে আবার আপডেট করলো যে নেগেটিভ রিওয়ার্ড হয়েছে, সো এই কাজটা করা যাবে না, আবার পজিটিভ হলে এই কাজটা আমি করব বেশি বেশি। সো সো এইভাবে এই লুপে চলতে চলতে ইট ট্রাইস টু ইমপ্রুভ দ্য রিওয়ার্ড যাতে ফিউচার অ্যাকশন গুলো ভালো হয়। দেন সো এই লুপটা চলতে থাকে বেসিক্যালি। সো আবার পরের স্টেটে যে আবার অবজার্ভ করে এনভায়রনমেন্ট, সো এখান থেকে হয়তো সেন্সর থেকে ডাটা নিচ্ছে বা বিভিন্ন এখানে লাইডার হইতে পারে, জাইরোস্কোপ হইতে পারে, এনিথিং। সো এটা ডিপেন্ডস অন দা রোবট বা সিচুয়েশন। সো এখানে ডেটা নিচ্ছে বা ক্যামেরা থেকে ডেটা নিচ্ছে, নিয়ে এসে ওগুলা থেকে সে বোঝার চেষ্টা করছে। দেন রিওয়ার্ড ফাংশন তো আমরা একটা ডিজাইন করে দিছি। সো রিওয়ার্ডটা বেসিক্যালি আমাদের হাতে যে আমরা কিভাবে রিওয়ার্ডটা ডিজাইন করতেছি। সো আমরা যদি অ্যাকশন ওয়াইজ রিওয়ার্ডটা সেট করে দিই, সো সেইভাবে রিওয়ার্ড পাবে সে। দেন এই লুপটা বেসিক্যালি চলতে থাকবে এবং ইট উইল ট্রাই টু ইমপ্রুভ ফর ফিউচার অ্যাকশনস। সো দিস আর বেসিক্যালি দ্য মেইন কম্পোনেন্টস যেগুলো নিয়ে আমরা বারবার কথা বলবো আরএল এ। সো স্টেট, কারেন্ট স্টেট, কি অ্যাকশন নিচ্ছে, কি রিওয়ার্ড পাচ্ছে, পলিসি যেটা বললাম অলরেডি আগে যে ইটস কাইন্ড অফ আ ম্যাথমেটিক্যাল ফাংশন। সো এখানে আমরা বোঝার চেষ্টা করতেছি এবং ইমপ্রুভ করার চেষ্টা করতেছি পলিসিটাকে সবসময়। সো এটাই মেইনলি বারবার মানে আমাদের অপটিমাল পলিসিতে পৌঁছানোর চেষ্টা করতেছি। এন্ড আনাদার ইম্পর্টেন্ট থিং অফ কোর্স এনভায়রনমেন্ট। সো আমাদের এখানে আর এনভায়রনমেন্টের সাথে সাথে আরেকটা জিনিস আছে যে এজেন্ট, আমাদের যে রোবটটা, সো ওইটাও একটা। সো এজেন্ট, এনভায়রনমেন্ট, স্টেট, অ্যাকশন, রিওয়ার্ড, পলিসি। সো দিস আর দ্য মেইন বেসিক কম্পোনেন্টস। সো দেয়ার ইজ আনাদার থিং কল মার্কভ ডিসটেন্স প্রসেস, হয়তো অনেকে শুনেছেন। সো এটা বেসিক্যালি ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ রিইনফোর্সমেন্ট লার্নিং। সো এখানে আমরা স্টেট, অ্যাকশন, তারপরে ট্রানজিশনাল প্রবাবিলিটি, রিওয়ার্ড, ডিসকাউন্ট ফ্যাক্টর, এগুলো নিয়ে বেসিক্যালি ওই সেম জিনিসই, বাট এটা অনেকটা ম্যাথমেটিক্যালি আরো স্ট্যান্ডার্ড ভাবে ডিফাইন করা। সো বেসিক্যালি মার্কভ প্রপার্টি বলে একটা কথা আছে। সো মার্কভ প্রপার্টিটা বলতেছে যে আমার মানে এখানে কারেন্ট অ্যাকশনটা ধরে নিচ্ছে যে কারেন্ট অ্যাকশন অলরেডি নোজ অ্যাবাউট কারেন্ট অ্যাকশনের যে ভ্যালুটা পাচ্ছি আমরা, সো ওইটা অলরেডি নোজ অ্যাবাউট দ্য পাস্ট হিস্ট্রি। সো এইখানে আমার সব মানে একটা যদি সিচুয়েশনের একটা মাঝখানে থাকে, সো এখানে পাস্টে কি হয়েছে সেটা ওই কারেন্ট স্টেট জানে, প্রিভিয়াস যত হিস্ট্রি আছে সবকিছু তার কাছে অলরেডি আছে, এটা অ্যাজিউম করে নেওয়া হচ্ছে মার্কভ প্রপার্টিতে। সো ওইটার উপর বেস করেই সে প্রিভিয়াস নিচ্ছে, এমন না যে সব পাস্ট
মানে ওইটার মধ্যেই সবকিছু একটা স্টেটের মধ্যেই আছে, এমন না যে সব স্টেটের ব্যাপারে সে জানতে হবে, ওরকম না। সো তারপর ট্রানজিশনাল প্রবাবিলিটি, যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার প্রবাবিলিটিটা কত, সো এখানে যদি প্রবাবিলিটি হাই হয় তখন সে ওটা চুজ করবে। ডিসকাউন্ট ফ্যাক্টরটা হলো যে লং টার্ম ডিসকাউন্ট ফ্যাক্টর যদি বেশি হয় তখন এজেন্টটা লং টার্ম রিওয়ার্ডের কথা বেশি প্রায়োরিটি দিবে, আর ডিসকাউন্ট ফ্যাক্টর যদি কম হয় তখন শর্ট টার্ম রিওয়ার্ডের কথা বেশি চিন্তা করবে। সো এগুলো আমরা ডিটেলসে আরো দেখবো সামনে। সো এখানে আমরা রিটার্ন যেটা পাওয়ার চেষ্টা করতেছি সেটা হলো যে টোটাল রিওয়ার্ডটা যাতে হাই হয়। সো এখানে আমরা ওই আগের এক্সাম্পলে দেখছি যে আমরা ইন্ডিভিজুয়াল স্টেপে আমরা রিওয়ার্ড পাচ্ছি, কিন্তু টোটাল কিউমুলেটিভ যে রিওয়ার্ডটা ওইটা আমরা হাই রাখার চেষ্টা করতেছি। সো ফাইনালি যখন গোলে পৌঁছাচ্ছে তখন যদি +100 রিওয়ার্ড পেয়ে যায় তাহলে টোটাল রিওয়ার্ড কিউমুলেটিভ রিওয়ার্ডটা বেড়ে যাচ্ছে। সো এখানে টাইমের ব্যাপার, সো এটা রিটার্নের একটা ইকুয়েশন। সো এখানে ডিসকাউন্ট ফ্যাক্টর আছে, টাইম, রিওয়ার্ড। সো এখানে টোটাল রিটার্নটা ইভেনচুয়ালি আমরা ম্যাক্সিমাম করার চেষ্টা করতেছি at the final step. সো ইন্ডিভিজুয়াল স্টেপে যদি কমও থাকে বাট ফাইনালি যদি আমরা গোল রিচ করতে পারি তখন তো আমাদের বেড়ে যাচ্ছে। সো এটাই বেসিক্যালি এটা মিন করতেছে। সো এত ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নিয়ে বেশি গভীরে যাওয়ার দরকার নেই। সো আমরা রিটার্নটা আমরা পাওয়ার চেষ্টা করতেছি যে ম্যাক্সিমাম টোটাল কিউমুলেটিভ রিওয়ার্ডটা যাতে আমাদের বেশি হয়। সো পলিসির কথা অলরেডি কিছুটা বলেছি। সো পলিসি বেসিক্যালি ম্যাথমেটিক্যাল ফাংশন যেখানে আমরা ম্যাপ করার চেষ্টা করতেছি স্টেট থেকে অ্যাকশনে, যাতে আমরা বেস্ট অ্যাকশনটা নিতে পারি ফ্রম দ্যাট স্টেট। সো এখানে আমাদের বেসিক্যালি ম্যাপিং হচ্ছে যাতে আমরা, এবং আমাদের এটাই গোল যে আমরা অপটিমাল পলিসি পাওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, ভ্যালু ফাংশনস দুই ধরনের হতে পারে। সো এখানে আরেকটা নতুন কনসেপ্ট আসতেছে, সেটা হলো ভ্যালু ফাংশন। সো আমাদের দুই ধরনের আসলে এজেন্ট গুলা আমরা অনেকভাবে এজেন্টকে শিখাইতে পারি। একটা হলো পলিসি দিয়ে শিখাইতে পারি, যেটা এতক্ষণ বলছিলাম যে রুল বেসড। আবার আমরা ভ্যালু বেসড হতে পারে, যে ভ্যালুর উপরেই সে করবে বেশি। সো ভ্যালু বেসড ফাংশনের মধ্যে দুই ধরনের আছে, স্টেট ভ্যালু ফাংশন এবং অ্যাকশন ভ্যালু ফাংশন। সো এখানে এখানেও বেসিক্যালি মানে ব্যাকএন্ডে হয়তো পলিসি থাকতে পারে, বাট বেসিক্যালি এখানে ওইভাবে ডিরেক্টলি পলিসি থাকতেছে না। সো ভ্যালু বেসড হলে ভ্যালু ফাংশনের উপরেই বেশি দেওয়া হচ্ছে। সো এখানে ভ্যালু বেসড হতে পারে, একটা হতে পারে যে কারেন্ট স্টেটের উপর ডিফাইন করে ইন্টারপ্রেট করার চেষ্টা করতেছে যে এই স্টেটে থাকাটা কি বেস্ট কিনা। আবার আরেকটা অ্যাকশন ভ্যালু ফাংশনে যেটা হচ্ছে যে বোঝার চেষ্টা করতেছি যে এই অ্যাকশনটা বেটার কিনা। সো এখানে দুই ধরনের পার্সপেক্টিভ, একটা হলো যে এই স্টেটটা আমার জন্য বেস্ট কিনা, সো এটার উপর বেস করে পরের অ্যাকশন, অথবা এই অ্যাকশনটা আমার জন্য ভালো কিনা। সো অ্যাকশন ভ্যালু ফাংশনে বেসিক্যালি আমরা স্টেট অ্যাকশন দুইটাই কনসিডার করতেছি, আর স্টেট ভ্যালু ফাংশনে শুধু স্টেটটাকেই মেইনলি চিন্তা করতেছি। ওকে, সো এইখানে বেলম্যান ইকুয়েশন বলে একটা আছে। সো এটা বেসিক্যালি আরএল এর ব্যাকবোন বলা যায়। সো এটার এখানে স্টেটটা ক্যালকুলেশন হচ্ছে, স্টেটের ভ্যালুটা বা আমরা যে রিওয়ার্ডের কথা বলতেছি, সো ওইটার কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে। সো এটা বেসিক্যালি এখানে রিওয়ার্ড, কারেন্ট স্টেটের রিওয়ার্ডটা ক্যালকুলেট হচ্ছে স্টেট এবং অ্যাকশন। দেন গামা ইজ দ্য ডিসকাউন্ট ফ্যাক্টর, যেটা আমরা আগেই বলেছি, অ্যান্ড নেক্সট স্টেট। সো এটার উপর বেস করে আমরা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করতেছি আমাদের রিওয়ার্ডটাকে। সো ম্যাক্সিমাম রিওয়ার্ডটা আমরা এখানে নেওয়ার চেষ্টা করছি। সো দিস ইজ বেসিক্যালি হোয়াট দিস ইকুয়েশন মিনস। আচ্ছা, সো ম্যাথমেটিক্যাল কথাটা তো বললাম অনেক কিছু। সো আচ্ছা, সো এক্সপ্লোরেশন এন্ড এক্সপ্লয়টেশন। সো আমরা যেটা একটু আগে বললাম যে আমরা প্রথমে এক্সপ্লোর করতেছি, এক্সপ্লোর করে আমরা শেখার চেষ্টা করতেছি। সো এটা ট্রেনিং এর একটা পার্ট। সো আমরা এক্সপ্লোর করে করে নতুন নতুন অ্যাকশন নেওয়ার চেষ্টা করতেছি, নিয়ে আমরা বোঝার চেষ্টা করতেছি যে কোন অ্যাকশনটা আমাদের জন্য বেস্ট। দেন আমরা এক্সপ্লয়েট করতেছি। সো এটা হয়তো আমরা কোডে ডিফাইন করে দিব যে আমরা কতক্ষণ এক্সপ্লোর করবো, বা কয়টা এপিসোড আমরা এক্সপ্লোর করবো, বা কয়টা এপিসোড ইজ লাইক ইপক, যেটা আমরা এমএলএ বলি। সো এরপরে এখান থেকে আমরা বেস্ট যেটা অ্যাকশন আছে সেটা আমরা
চুজ করবো। সো হয়তো ট্রেনিং শেষ হওয়ার পরে আমরা ওই অ্যাকশনটাই নিব টু রিচ আ গোল। সো এখানে মানে কতক্ষণ আমরা এক্সপ্লোর করব সেটা মানে কতক্ষণ এক্সপ্লোর করলে আমরা ভালো রেজাল্ট পাবো এটার কোনো লিমিট নেই আসলে। সো এখন অনেক রিয়েল ওয়ার্ল্ড কেসে যদি আমরা সাপোজ সেলফ ড্রাইভিং কারের কথা বলি, এটা তো কোনো লিমিট নাই যে আসলে কতক্ষণ এক্সপ্লোর করলে আমরা বেস্ট রিওয়ার্ডটা পাবো। বেস্ট রিওয়ার্ড থাকতে পারে, আরো এটার চেয়েও ভালো রিওয়ার্ড থাকতে পারে সামনে। সো এটা আমাদের ওই জিনিসটা ম্যানেজ করাটাই সবচেয়ে একটা চ্যালেঞ্জিং পার্ট আরএল এর। সো এখানে হয়তো ইস্যু থাকে যে আমরা একটা যেটাকে বলে আমরা যে লোক মানে বেস্ট পলিসির আগেও আমরা হয়তো স্টাক হয়ে যেতে পারি ইন সামওয়্যার যেটা বেস্ট না। সো এইগুলাই পার্ট অফ রিসার্চ অ্যান্ড ট্রাইং টু একটা ব্যালেন্সে পৌঁছানোর চেষ্টা করা। ওকে, সো আরএল ইজ বেসিক্যালি হার্ড অন্যান্য মেশিন লার্নিং অ্যালগরিদমের চেয়ে বা সুপারভাইজ আনসুপারভাইজ আমরা যেগুলা কমনলি করে আসি। সো হার্ড কেন? বিকজ রিওয়ার্ডটা ডিলেড, প্রথমেই আমরা খুব ভালো রিওয়ার্ড পাবো না। সো অনেক স্টেপ হয়তো আমাদের ট্রেনিং করতে হবে, হাজার হাজার বা হয়তো 1 দিন 2 দিন 5 দিন 10 দিন ট্রেনিং করা লাগতে পারে টু গেট দ্য বেস্ট রিওয়ার্ড। সো এখানে যেহেতু আমরা ডেটা সেটের উপর নির্ভর করতেছি না বা আগের থেকে খুব বেশি ডেটা আমরা দিয়ে দিচ্ছি না, সো এখানে সিচুয়েশন এমন হতে পারে যে পার্শিয়াল অবজারভেবিলিটি যেটাকে বলতেছি। সো বেসিক্যালি এমন হতে পারে যে এখানে আমরা অবজার্ভ করতে পারতেছি না সবকিছু, এনভায়রনমেন্টের মধ্যে অনেক কিছু আমাদের কাছে মানে সামনে আসতেছে না বা ওটা লুকানো থাকতেছে, যেটার কারণে আমরা প্রপারলি সব প্রপার অপটিমাল পলিসি রিচ করতে পারতেছি না। সো এরকম সিচুয়েশন আসতে পারে। স্টেট স্পেসটা অনেক বড় হইতে পারে, আমাদের ট্রেনিং এর এনভায়রনমেন্টটা অনেক বড় হইতে পারে। সো লাইক রিয়েল ওয়ার্ল্ডে আমরা যে চিন্তা করি কোনো একটা রোবটকে দিয়ে কোনো একটা টাস্ক করানো, ফর এক্সাম্পল আমি কিছুদিন আগে দেখতেছিলাম যে ফর এক্সাম্পল আমরা চাচ্ছি যে একটা রোবট আছে, ওর আর্ম আছে, ম্যানিপুলেটর আছেন। সো ফর এক্সাম্পল একটা রুমের মধ্যে বাচ্চারা খেলাধুলা করে চলে গেছে, সব খেলনা টেলনা সব ফেলে চলে গেছে। সো ওগুলা সব কালেক্ট করে এনে খেলনাগুলাকে আবার কালার কোড মেনটেন করে ওগুলাকে বক্সে রাখতে হবে, পুরো রুমটাকে ক্লিন করতে হবে বেসিক্যালি। তো এই ধরনের কেসে তো অনেক একটা রুম যদি হয় বা মাল্টিপল রুম হতে পারে, সো অনেক বড় একটা এনভায়রনমেন্ট। সো এখানে পুরো জিনিসটা করা, এখানে হার্ডওয়্যার কনস্ট্যান্ট থাকতে পারে। সো এইগুলোকে সবকিছু তো সেফটি মেনটেন করা। অনেক সময় আমরা অনেক ফানি ভিডিও দেখি অনলাইনে যে রোবট হয়তো তার কোন একটা কোম্পানি, এরকম দেখতেছিলাম যে চাইনিজ কোন একটা কোম্পানির রোবট, সে হয়তো তার ওনারকে হিট করতেছে বা মারতেছে বা কিছু। এরকম অনেক সময় এখান থেকে ভুল অ্যাকশন চলে আসলে ট্রেনিং এর সময়, তখন তো ইট মাইট বি এখানে ডেঞ্জারাস হইতে পারে বা মানুষ হার্ম হইতে পারে। সো এখানে সেফটি কনস্ট্যান্ট অনেক আছে। আচ্ছা, একটা মিনিট, আমি জাস্ট একটু ওই 1 মিনিট ব্রেক নিই। আচ্ছা, সো বেসিক্যালি কোন কোন সিচুয়েশনে আরএল ইজ গুড। সো এখানে আমরা রোবোটিক্স, কন্ট্রোল, গেমস, রিসোর্স অ্যালোকেশন, নেভিগেশন। সো কন্ট্রোলের এক্সাম্পল, সো এখানে রোবোটিক আর্ম দিয়ে আমরা কোনো কিছুটা করার চেষ্টা করতেছি, সো যেটা বলছিলাম বেসিক্যালি। সো ওই ধরনের কেসেস ওটাকে কন্ট্রোল করে একটা সার্টেন অবজেক্টিভে পৌঁছানো। গেমস আমি ইভেন দেখতেছিলাম কিছুদিন আগে যে ইভেন আমরা যেসব গেম খেলি যেমন পাবজিতেও আমরা বলি অনেক সময় বট আসতেছে, বট আছে বা এই ধরনের অনেক কথাবার্তা হয়। সো ওগুলা বেসিক্যালি আরএল দিয়ে করা হয়, আমি যতটুকু জানি। আরএল এজেন্ট গুলা এই কাজগুলো করে, হয়তো মানুষের সাথে কাজ করে করে শিখে অনেকে, আমি জানি না, আপনাদের হয়তো আরো ভালো এক্সপিরিয়েন্স থাকবে। সো অনেকে বলে অনেক সময় বট ভালো হয়ে গেছে বা আরো পারফর্ম করতেছে ভালো।
এরকম অনেকে অনেক সময় বলে যে প্রথমে ভালো করতেছিল না, বাট এখন বট অনেক ভালো কাজ করে। সো এরকম এটা হয়তো তারা শিখতেছে, ইমিটেট করতেছে প্লেয়ারদের কাছ থেকে, ডেটা নিয়ে শিখতেছে, বটদেরকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। সো এই ব্যাপারে আপনাদের কারো কোনো এক্সপিরিয়েন্স আছে, কিছু শেয়ার করতে চান যে বটের ব্যাপারে কি হয় পাবজি? এখানে কেউ আছে যারা পাবজি খেলে বা কিছু? কেউ কিছু শেয়ার করতে চাইলে ইন্টারেস্টিং কিছু শেয়ার করতে পারেন। তো এখানে বেসিক্যালি আমরা এখন আপনাদের এক্সপেকটেশন কি জানি না, আমিও শিখতেছি আসলে, you know, ঠিক আছে পিএইচডি করতেছি, বাট হ্যাঁ স্টিল আই এম স্টিল লার্নিং। সো আপনাদের যদি কোনো ইন্টারেস্টিং কিছু থাকে ইনফরমেশন শেয়ার করতে পারেন। ওকে, হাই, আমি দীপ। সো Sure. রিইনফোর্সমেন্ট ট্রেনিং এর একটা পার্ট নিয়ে আমি রিসেন্টলি দেখতেছিলাম, যেটা হচ্ছে আই প্লে গেমস এন্ড দেয়ারস বিন সাম সর্ট অফ এন্টি চিট ইঞ্জিনস which gets actually trained on the behavior of the player, and the more মানে যতই চিটার বাড়ুক না কেন, they have been made the system in a way that it understand based on the input pattern or the response pattern or the query pattern. It will understand that the client engine is actually trying to do something which is not a behavior of regular player. So I'm talking about Riot Vanguard. Actually, this has been implemented very well. It's a kernel level anti-cheat engine, but somehow there is also a part of this which is which works on server actually for replay analysis. And also Valve, another biggest game company, they have their own game, CSGO. Those who play, they know that this game is now ruined due to the, what should I say, the hackers, and they are also implementing something in the server side which will actually look into the replay metadata and will understand that if there was any player here who was doing something bad. So world is evolving. Yeah, I'm really happy to share my experience about this thing. Thank you. থ্যাংক ইউ। সো বেসিক্যালি আচ্ছা, আমি অত পাবজি ইদানিং খেলা হয় নাই। সো বেসিক্যালি অ্যান্টি চিটিংটাতে কি করতেছে, মানে আবার একটু বলেন অ্যান্টি চিটিং এর ব্যাপারটা যেটা বলছিলাম, এখানে মানে অবজেক্টিভটা কি করার চেষ্টা করতেছে ওরা? They are trying to understand the pattern of the player. আমি একটা হিউম্যান প্লেয়ার, আমার একটা প্যাটার্ন আছে। I'm talking about anti-cheat engine. I'm not talking about bots. I'm talking about the guys who do like wrong stuffs in the game. So যেটা হয় যে ওরা হচ্ছে গেমিং টাইমে হয়তো আমার ইনপুটস অ্যানালাইসিস করবে, অথবা যখন আমার পোস্ট গেম সিনারিওতে আসবো তখন আমার পোস্ট গেমের যে ফুল ইনপুট ম্যাপ যদি রিপোর্টেড থাকে, এট দ্য টাইম অফ প্লেইং গেম আই গেট রিপোর্টেড, আই গট ফ্ল্যাগড, দেন দে উইল অ্যানালাইসিস ইট। সো ওরা আস্তে আস্তে কিছু চিটার বা দেখা গেছে যে রিপোর্টের রেট এরকম মিশ্রণের উপর বেস করে কিছু প্যারামিটার ফিক্স করছে, যে দিস আর দ্য প্যারামিটার্স দ্যাট উইল অ্যাকচুয়ালি মেক শিওর দ্যাট দিস গাই ইজ এ ব্যাড অ্যাক্টর। And it's learning day by day based on user feedback inputs, partially guided, partially unsupervised, but there are systems, those are learning যে হিউম্যান বিহেভিয়ার কতটুকু পর্যন্ত এক্সট্রিম হইতে পারে, আর তার বাইরে গিয়ে যখন সেই এক্সট্রিমের বাইরে চলে যাচ্ছে বিহেভিয়ারটা, ইটস গেটিং বিন ফ্ল্যাগড অ্যাজ এ ব্যাড অ্যাক্টর। বুঝতে পারছি, ভেরি ইন্টারেস্টিং। এটা আমি অত ভালো জানতাম না। ভেরি নাইস। আচ্ছা, আর কেউ কারো কোনো এক্সপেরিয়েন্স আছে কিছু শেয়ার করতে চান এই ব্যাপারে? আচ্ছা, না হলে আমরা মুভ অন করি। সো ইয়া, যেটা ভাই বলছিলেন, সো বেসিক্যালি এরকম অনেক কিছু গেমিং এ ইমপ্লিমেন্ট করার চেষ্টা চলছে। সো রিসোর্স অ্যালোকেশন বেসিক্যালি আমাদের কম্পিউটারে মেমোরি রিসোর্স অ্যালোকেশন, সো ওখানে আরএল ইমপ্লিমেন্ট করা পসিবল। ন্যাভিগেশন বেসিক্যালি বেসড অন জিপিএস। সো আমরা জিপিএস ডেটা উপর বেস করে সে একটা গোলে পৌঁছানোর চেষ্টা করতেছে। সো ফর এক্সাম্পল, একটা যদি অটোনোমাস ডেলিভারি বটের কথা আমরা বলি, বাইরে অনেক জায়গায় আছে, সো ওইখানে আপনি যে অর্ডারটা দিচ্ছেন, সো ওই জিপিএস অনুযায়ী সে ওখানে যে ডেলিভারি দিয়ে আসতেছে অটোনোমাসলি কোনো একটা ফুড বা পার্সেল এনিথিং। সো এখানে ভ্যালু বেসড মেথডের কথা যদি আমরা আরো ডিটেলসে আসি, সো ভ্যালু বেসড মেথড এর মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ওয়ান ইজ কল্ড কিউ লার্নিং। সো কিউ লার্নিং এ যেটা হচ্ছে, সো এটা ওই বেলম্যান ইকুয়েশন যেটা আমরা বলেছিলাম, সো ওইটার উপর বেস করেই, বাট ওইটাই মেইন ব্যাকবোন, ওইটার উপরে ওইটাকেই আসলে চেঞ্জ করে বা ওইটার উপরে বেস করেই সবকিছু হচ্ছে এখানেও। সো ভ্যালু বেসড মেথডে বেসিক্যালি কিউ লার্নিং যেটা বলতেছি আমরা, সো এখানে যেটা ভিতরে যেটা হচ্ছে যে এখানে এজেন্টটা একটা টেবিল জেনারেট করতেছে,
আমরা এখানে যেরকম দেখতে পাচ্ছি, সো এখানে টেবিলের মধ্যে কিউ ভ্যালু একটা জেনারেট করতেছে বেসড অন স্টেট অ্যান্ড অ্যাকশন। সো সেটা থেকে একটা অ্যাকশনের কোয়ালিটিটা কি ওইটার ধারণাটা পাওয়া যাচ্ছে যে, সো এখানে একটা টেবিল জেনারেট করতেছে এবং ওইটার থেকে ফিউচারে ট্রায়াল এন্ড এরর করতেছে এবং ওই ভ্যালুর উপর বেস করে সে চিন্তা করতেছে যে এই অ্যাকশনটা ভালো হইলো কি খারাপ হইলো, পরের স্টেপে আরো ভালো অ্যাকশন কিভাবে নেওয়া যায়। সো ওই ওই ভ্যালুটাই বেসিক্যালি অপটিমাইজ বা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করতেছে। সো এখানে ইকুয়েশনে আমরা যদি কারেন্ট স্টেট, তারপরে এখানে আমাদের রিওয়ার্ড আছে, লার্নিং রেট আছে, ডিসকাউন্ট ফ্যাক্টর, এন্ড দেন ট্রাইং টু ম্যাক্সিমাইজ যে প্রিভিয়াস স্টেট, নেক্সট স্টেট এন্ড প্রিভিয়াস স্টেটের মধ্যে যে ডিফারেন্সটা ওইটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করতেছে। সো সো এটা বেসিক্যালি থিওরিটিক্যালি এটা হচ্ছে, বাট এখানে অনেক লিমিটেশন আছে এবং রিয়েল ওয়ার্ল্ড রোবোটিক্স এর জন্য এটা অনেক এত ইজি না। সো এটা বেসিক্যালি ভালো কাজ করবে ফর আমরা যে এক্সাম্পলটা দেখাচ্ছিলাম যে গ্রিড বেসড একটা মেথড যেখানে অবস্টেকেল আছে এবং ওইখানে গোলে পৌঁছানোর চেষ্টা করতেছে, এই ধরনের এক্সাম্পলের জন্য এটা ভালো কাজ করবে কিউ লার্নিংটা। সো বাট রিয়েল ওয়ার্ল্ড এর জন্য এখানে অনেক লিমিটেশন আছে, সেগুলো আমরা দেখবো। সো বেসিক্যালি এখানে তো রিয়েল ওয়ার্ল্ড, এখানে যেরকম আপনি গ্রিড ওয়ার্ল্ডে যেরকম ডিসক্রিট স্টেট আছে, রিয়েল ওয়ার্ল্ডে এরকম নাও থাকতে পারে, কন্টিনিউয়াসলি অনেক কিছু হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, অনেক কিছু, সো অনেকগুলা স্টেটের একসাথে চলে আসতেছে। সো এখানে ছোট এনভায়রনমেন্টের জন্য এটা ভালো, বাট বড় যখন অনেক ডাইনামিক সিচুয়েশন চলে আসবে, অনেক যেগুলা অত ডিটারমিনিস্টিক না, যে আগের থেকে মানে এই একটা জিনিস হবে, বা মানে আননোন এনভায়রনমেন্ট যেখানে সবকিছু প্রবাবিলিস্টিক যে এটাই হবে, নট নেসেসারি। সো এখানে কন্টিনিউয়াসলি সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, ওইসব সিচুয়েশনে কিউ লার্নিং অত ভালো কাজ করবে না। সো এখানে আসলে আমরা সবকিছু তো খুব ডিপলি যাওয়ার সুযোগ নেই এই সেশনে, হয়তো তো আপনারা এগুলো নিয়ে আরো ফার্দার স্টাডি করলে হয়তো আরো বেশি জানতে পারবেন। সো আমাদের সো এখানে আমাদের কিউ টেবিলের কথা যেটা আমি বলছিলাম যে রিয়েল ওয়ার্ল্ডের সবকিছু অনেক কন্টিনিউয়াস, সবকিছু ডিসক্রিট না, যেমন এখানে মাল্টিপল ভেলোসিটি থাকতে পারে। সো এখানে ভ্যালুগুলা সবসময় একটা সিঙ্গেল ভ্যালু নিয়ে আমরা কাজ করতেছি, সো অনেক হাই ডিমেনশনাল ডেটা নিয়ে কাজ করতেছি, ভিজুয়াল ডেটা থাকতে পারে। সো আমরা যখন রোবটকে দিয়ে কিছু ক্যামেরা দিয়ে কোনো ডেটা নিচ্ছি, বা আমরা যেমন একটু আগে বলতেছিলাম যে আমাদের একটা এনভায়রনমেন্ট যেখানে টয় গুলা কালেক্ট করে একটা বক্সে রাখতে হবে, সো এখানে আমাদের ভিজুয়াল ডেটা আছে, অনেক ধরনের হাই ডিমেনশনাল ডেটা আছে। সো ওইসব ক্ষেত্রে কিউ লার্নিং এত ভালো কাজ করবে না, কারণ এখানে এভাবে ডেটা রাখা। সো এইসব ক্ষেত্রে বা অনেক বড় যখন স্কেলেবিলিটি ক্ষেত্রে এটা তখন ভালো কাজ করবে না কিউ টেবিল, সো অনেকটা ইম্পসিবলই বলা যায়। সো ওইসব ক্ষেত্রে আমাদের তখন যাইতে হয় ডিপ রিএনফোর্সমেন্ট লার্নিং এ। সো যেটা বেসিক্যালি রিএনফোর্সমেন্ট লার্নিং এর সাথে ডিপ লার্নিং, যেটা আমরা কমনলি জানি এমএলএ, সো ওইটাকে ইন্টিগ্রেট করা। সো তখন যেটা হচ্ছে যে আমরা কিউ টেবিলটাকে সরাই দিয়ে ওখানে আমরা ইয়ে করতেছি, আমরা নিউরাল নেটওয়ার্কটাকে নিয়ে আসতেছি ওখানে। সো আমাদের স্টেট গুলা হচ্ছে ইনপুট এবং ওখানে আবার কিউ ভ্যালু আমরা আউটপুট পাচ্ছি। সো বেসিক্যালি ইকুয়েশন সবকিছু সিমিলারই থাকতেছে, আমরা আপডেট রুলটা সেম থাকতেছে, বাট এখানে আমরা নিউরাল নেটওয়ার্ক নিয়ে আসতেছি এবং কিউ ভ্যালু আমরা ওইখান থেকে আউটপুট পাচ্ছি। সো এক্সপিরিয়েন্স লিপে এটা বেসিক্যালি আমাদের ট্রেনিংটা যাতে আরো স্টেবল হয় এবং আরো বেটার আমরা ট্রেনিং করতে পারি। সো এই ধরনের কিছু টেকনিক ইউজ করা হয় এবং যাতে সেম ভালো মানে বেসিক্যালি ওভারফিটিং বা এই ধরনের সমস্যা কমানোর জন্য বেসিক্যালি এগুলো ইউজ হয়। সো এখানে একটা মেমোরি রাখার, স্টোর করার চেষ্টা করে, সো স্টেট, অ্যাকশন, রিওয়ার্ড এবং নেক্সট স্টেট এইগুলোর ট্রানজিশন ভ্যালুটা স্টোর করে, সো যাতে পরের স্টেজে আবার এটা ইউজ করা যায়। সো এটা বেসিক্যালি একটা রেগুলারাইজেশন টাইপের আমরা নর্মাল মেশিন লার্নিং এ যেটা বলি, সো ওই ধরনের একটা টেকনিক যাতে আমরা লার্নিংটাকে আরো ভালো করতে পারি, স্টেবল করতে পারি, যাতে তাড়াতাড়ি কনভার্জ করতে পারি। সো এটাও টার্গেট নেটওয়ার্কটাও এক ধরনের ওই সিমিলার টাইপ অফ টেকনিক, যেটা স্টেবিলিটি বাড়ানোর জন্য। সো এখানে আমরা একটা ব্যাকআপ নেটওয়ার্ক রাখতেছি, একটা কপি রাখতেছি, আমাদের অ্যাকচুয়াল যে নেটওয়ার্কটা দিয়ে আমরা ট্রেন করতেছি ওটার একটা কপি রাখতেছি এবং ওইটার সাথে আমরা কম্পেয়ার করার চেষ্টা করতেছি যাতে ডাইভার্স না হয়ে যায় বা অন্য কোনো বেশি এক্সপ্লোর করতে করতে অন্যদিকে চলে না যায়, বা মানে বেসিক্যালি স্টেবিলাইজ করার জন্য এবং ওটার সাথে ম্যাচ করার জন্য একটা কপি রাখতেছি। সো বেসিক্যালি এটা ওই রেগুলারাইজেশন বা ইমপ্রুভ স্টেবল করার জন্য একটা টেকনিক।
সো এইখানে আমরা যেটা বলতেছিলাম আগে যে আমাদের আরএল এজেন্টের অনেকগুলো টাইপ হতে পারে। So একটা হতে পারে যে ভ্যালু বেসড টেকনিক, যেটা এতক্ষণ আমরা বলতেছিলাম, কিউ লার্নিং এন্ড অল দোজ থিংস। বাট আরেকটা টাইপ আছে, সেটা হলো পলিসি বেসড। সো এখানে আমরা পলিসিটাকে বেশি গুরুত্ব দিচ্ছি, ওইভাবে ভ্যালু ফাংশন থাকতেছে না। সো আমাদের রুল বেসড ম্যাথমেটিক্যাল ভ্যালুটা এখানে অত ইম্পর্টেন্ট না। সো এখানে ভ্যালু বাদ দিয়ে আমরা ডিরেক্টলি আমরা পলিসিটাকে অপটিমাইজ করার চেষ্টা করতেছি, যে আমাদের পলিসি এখানে হয়তো যেমন আমরা রিড ওয়ার্ল্ডে হয়তো দেখতেছিলাম যে আমাদের রিওয়ার্ড ভ্যালু বা আমাদের স্টেট গুলা একরকম, বাট এখানে আমরা ফর এক্সাম্পল যে একটা গ্রিডের আমাদের পসিবল স্টেট কি থাকতে পারে, রাইট, লেফট, আপ, ডাউন। সো এখানে আমরা কোন একটা পলিসি, আমরা পুরো একটা ম্যাপ জেনারেট করতে পারি, যে এখানে প্রথম যখন এক্সপ্লোর করলাম যে একটা থেকে আমরা একটা রাইট লেফট করে করে আমরা গোলে গেলাম। সো ওইটা একটা পলিসি হতে পারে। সো এখান থেকে আবার যে বেস্ট পলিসি, যে আমরা কোন ডিরেকশনে গেলে আমরা বেস্ট পলিসিটা পাবো, সো এটাকে অপটিমাইজ করা। সো এখানে অতটা ভ্যালুটাকে গুরুত্ব না দিয়ে আমরা পলিসিটাকে গুরুত্ব দিচ্ছি বেশি। সো এখানে ম্যাথমেটিক্যাল ইভেনচুয়ালি ভ্যালু আসতেছে, বাট ঠিক আর কি। সো এটাও একটা পলিসি বেসড টেকনিক, রিএনফোর্স নামের। সো এখানে মন্টি কার্লো স্যাম্পলিং নামে একটা কনসেপ্ট আছে। সো এটাকে আমরা ইউজ করতেছি। সো এখানে প্রবাবিলিস্টিক পাথ জেনারেট করে আমরা ওইখান থেকে প্রবাবিলিটি যেটা ভালো হচ্ছে ওইটাতে যাওয়ার চেষ্টা করছি। বাট এগুলোরও কিছু লিমিটেশন আছে, ভ্যারিয়েন্স অনেক বেশি হতে পারে। সো এটাও একটা পলিসি বেসড টেকনিক। অ্যাক্টর ক্রিটিক এটাও পলিসি বেসড। সো এটা অনেকটা প্র্যাকটিক্যাল সিচুয়েশনের জন্য ভালো। সো এখানে বেসিক্যালি অনেকটা আমাদের জেনারেটিভ লার্নিং এর ব্যাপারে যদি কারো ধারণা থাকে, সো এখানে আমরা সাধারণত যেটা করি যে একটা অ্যাক্টর নেটওয়ার্ক থাকে, একটা ক্রিটিক নেটওয়ার্ক থাকে। সো এটাও অনেকটা ওইরকম। সো এখানে আমরা এখানে ভ্যালু বেসড ফাংশন ইউজ করতেছি, পলিসি ইউজ করতেছি, দুইটাই ইউজ করতেছি। সো এখানে অ্যাক্টর পলিসি ইউজ করতেছে এবং ক্রিটিক ভ্যালু ফাংশন বেসড লার্নিং ইউজ করতেছে, কিউ লার্নিং বা এই ধরনের। আর অ্যাক্টর পলিসি বেসড ফাংশনের যদি আমরা মানে পলিসি বেসড এজেন্টগুলোর যদি বা মডেলগুলোর যদি এক্সাম্পল দিই, যেমন সারসা, ডিকিউএন, রিএনফোর্স, আমরা পিপিও আমরা সামনে দেখবো। সো ওগুলা হলো বেসিক্যালি পলিসির উপর ডিপেন্ডেন্ট। সো অ্যাক্টর ক্রিটিক যেটা করতেছে, বোথ ভ্যালু ফাংশন বেসড মডেল ইউজ করতেছে এবং ইউজ করতেছে, কি বলে, পলিসি বেস ফাংশন। সো অ্যাক্টর ইউজ করতেছে পলিসি বেস ফাংশন এবং ক্রিটিক ইউজ করতেছে ভ্যালু বেস ফাংশন। সো এখানে একজন কাজ করতেছে, আরেকজন ক্রিটিক হচ্ছে। সো ওইটার ক্রিটিসাইজ কাইন্ড অফ ওইটার কি ফল্ট আছে বা ওখান থেকে ঠিক মতো কোনটা হচ্ছে না, সো ওইটাকে আবার অনেকটা আমরা জেনারেটিভ এআই এর মতোই, যে এখানে অ্যাক্টর কিছু একটা জেনারেট করতেছে, দেন ক্রিটিক নেটওয়ার্ক ওইটাকে আবার বোঝার চেষ্টা করতেছে যে এটা কি কতটুক রিয়েল ভ্যালুর সাথে মিলছে। সো এখানে একটা ক্রিটিক নেটওয়ার্কের একটা ক্লাসিফিকেশনের মতো হচ্ছে, যে এখানে কোনটা অ্যাকচুয়াল মানে ডেটার সাথে কোনটা বেশি মিলতেছে নাকি কোনটা বেশি ফেক হচ্ছে। সো অনেকটা ওইরকম, যদিও এটা পুরোপুরি এক্সাম্পলের সাথে মিলে না, বাট অনেকটা এরকম আর কি, যে ওটার অ্যাকশনটাকে এভালুয়েট করতেছে আর কি বেসিক্যালি ক্রিটিক নেটওয়ার্কটা। সো এটা রিয়েল ওয়ার্ল্ড কেসে অনেক প্র্যাকটিক্যাল এবং অনেক ইউজফুল একটা ক্রিটিক নেটওয়ার্ক। সো এখানে আসলে আমরা সবকিছু তো বললে বা আরো ডিপে যাওয়ার চেষ্টা করলে আসলে টাইম আমাদের অ্যালাউ করবে না। সো আমরা জাস্ট ওভারভিউ করে যাচ্ছি, এগুলো নিয়ে আপনাদের আরো ফার্দার স্টাডি করলে জানতে পারবেন। সো পলিসি বেসড মডেলের মধ্যে আরেকটা ভেরি ওয়েল নোন হলো প্রক্সিমাল পলিসি অপটিমাইজেশন অথবা পিপিও, যেটা অনেক বেশি ইউজ হয়, মোস্ট পপুলার অ্যালগরিদমে। সো অনেক রিসার্চ পেপারে দেখবেন যে পিপিও বা এটার অনেক ধরনের হাইব্রিড বলতে পারেন। সো এই ধরনের অনেক ভার্সন এটার ইউজ হয় আজকাল অনেক বেশি। সো এটা কারণ হলো এটা ভালো, স্টেবল, এফিশিয়েন্ট এবং ইমপ্লিমেন্টেশন করাটা ইজি। সো এই জন্য এটা অনেক বেশি ইউজ হয়। সো কন্টিনিউয়াস কন্ট্রোল বলতে আমরা কি বুঝি? সো কন্টিনিউয়াস কন্ট্রোল বলতে আমরা এখন নর্মালি আমরা যদি একটা রোবোটিক হ্যান্ড দিয়ে কোনো একটা টাস্ক করতে যাচ্ছি, বা ড্রোন অথবা সেলফ ড্রাইভিং কার, এগুলো হলো একটা কন্টিনিউয়াস সিচুয়েশন। সো এখানে কন্টিনিউয়াসলি অনেক ধরনের চেঞ্জ হচ্ছে এনভায়রনমেন্টে, হঠাৎ করে একটা গাড়ি চলে আসতেছে, হঠাৎ করে মানুষ চলে আসতেছে। সো এটা কোনো ডিসক্রিট না, একটা একটার সাথে ডিপেন্ড, অনেক কিছু এখানে ইনভলভ, হাই ডাইমেনশনাল। সো এইসব ক্ষেত্রে পলিসি বেসড মেথড গুলা অনেক ভালো
কাজ করে। সো যেমন একটা আছে ডিডিপিজি, ডিপ ডিটারমিনিস্টিক পলিসি গ্রেডিয়েন্ট মেথড, টেম্পোরাল ডিফারেন্স লার্নিং, সফট অ্যাক্টর ক্রিটিক, যেটা অ্যাক্টর ক্রিটিকের একটা ভার্সন, সফট অ্যাক্টর ক্রিটিক। সো এইগুলা রিয়েল ওয়ার্ল্ডে জন্য আইডিয়াল, কিন্তু বাট স্টিল এটারও কিছু লিমিটেশন আছে। সো যে জন্য এটার জন্য আমাদের আরো হাইব্রিড মেথড বা ওগুলাতে আমাদের যেতে হচ্ছে। সো এখানে হয়তো স্যাম্পল ইনএফিশিয়েন্ট হতে পারে, আনস্টেবল হয় এগুলো অনেক সময় রিয়েল ওয়ার্ল্ড সিনারিতে, এবং সেফলি ডিপ্লয় করা অনেক ডিফিকাল্টিস দেখা যায়। সো এগুলাই বেসিক্যালি রিসার্চ, নতুন রিসার্চের এভিনিউ, যে এইসব লিমিটেশন গুলা খুঁজে খুঁজে আমাদের ওগুলাকে অ্যাড্রেস করা এবং ওগুলাকে আমরা আরো ইমপ্রুভ কিভাবে করতে পারি, বেটার করতে পারি। সো আমরা যদি এখানে ড্রোনের এক্সাম্পল দেই, সো ড্রোনে কি হচ্ছে, ড্রোনের অনেকগুলা স্টেট আছে। সো সেগুলা মেইনলি কি কি, পজিশন, ভেলোসিটি, ওরিয়েন্টেশন। স্টেটে এখানে ড্রোনের কি কি পসিবল স্টেট আছে বা পসিবল, সো এখানে বেসিক্যালি তার পজিশন, যে তার লোকেশনটা কোথায় আছে, কোন কোঅর্ডিনেটে আছে, ওইটা হলো একটা স্টেট হতে পারে। তার কারেন্ট ভেলোসিটি, ওরিয়েন্টেশন, এগুলা। এবং পসিবল অ্যাকশন হলো মোটরের থ্রাস্ট। সো এখানে পসিবল অ্যাকশন গুলা কি কি, এখানে আপ, ডাউন, লেফট, রাইট। সো এই ধরনের মুভমেন্ট হতে পারে, অথবা ইটস লাইক মুভিং ফ্রম দিস ডিরেকশন টু দিস ডিরেকশন, অথবা এটা ঘুরতে মানে এইভাবে রোটেট করে তার ডিরেকশন চেঞ্জ করতে পারে। সো এখানে কিছু কিছু ড্রোনের ক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক টার্মস আমরা ইউজ করি। সো এখানে রোটেশনের জন্য তখন এক ধরনের ওরিয়েন্টেশন হবে, সো মোটরের থ্রাস্ট তখন চেঞ্জ হবে। সো বেসিক্যালি আমরা যখন যদি ড্রোনের ক্ষেত্রে বলি আর একটু ডিটেলস, তো এখানে যদি রাইটে যেতে হয় তখন কি হবে, লেফট মোটরের স্পিড গুলা, লেফট সাইডের মোটরগুলোর স্পিড কম হবে এবং রাইট সাইডেরটা বেশি হবে। সো যাই হোক, তো অ্যান্ড এরপরে যেটা হলো রিওয়ার্ড বেসিক্যালি একটা গোলে রিচ করা। সো এখানে রিওয়ার্ড টার্গেটে রিচ করা এবং স্টেবিলিটি বাড়ানোর চেষ্টা করা। আচ্ছা, সেলফ ড্রাইভিং কারে আমাদের স্টেট কি হতে পারে, সেন্সর ডেটা, পজিশন, ভেলোসিটি, এনভায়রনমেন্টের ম্যাপ। সো এটা লাইডার দিয়ে হয়তো একটা ম্যাপ জেনারেট করে নিলাম আমরা, বা লাইডার হতে পারে, ইউজুয়ালি লাইডারটা মোর অ্যাকসেপ্টেবল। সো এখানে অ্যাকশন কি হতে পারে, স্টিয়ারিং এর কন্ট্রোল, অ্যাক্সিলারেশন, ব্রেকিং, কমান্ড। সো এইগুলা লার্ন করে করে পুরো জিনিসগুলা অটোনোমাসলি করার চেষ্টা করা সেলফ ড্রাইভিং কারে যেটা হয়। অ্যান্ড রিওয়ার্ডটা হলো যে এখানে হতে পারে যে সেফলি করা, ডেস্টিনেশনে পৌঁছানো। আবার যদি কলিশন হয় তখন পেনাল্টি পাচ্ছে, সে রিওয়ার্ড কমে যাচ্ছে তার, অথবা ইনএফিসিয়েন্সি, কম টাইমে পৌঁছালে তার রিওয়ার্ড কম হচ্ছে। সো যদি সেফলি পৌঁছাতে পারে তখন রিওয়ার্ড বাড়বে। সো মোটামুটি এভাবেই কাজ করে। সো সিমিলারলি রোবট ম্যানিপুলেটরের ক্ষেত্রে স্টেট গুলো হতে পারে যে জয়েন্টের অ্যাঙ্গেল গুলা। সো অ্যাকশন হলো যেটার মুভমেন্ট, টর্ক, স্পিড। সো এখানে মুভ করে রোটেশন করতেছে, সো এটা একটা অ্যাকশন। রিওয়ার্ড হতে পারে যে একটা অবজেক্ট যদি গ্র্যাব করার চেষ্টা করে, সো বা ওইটা নিয়ে কোথাও রাখার চেষ্টা করে, সো এটা তার সাকসেসফুলি করতে পারলে সেটা তার একটা হিউজ রিওয়ার্ড পাচ্ছে। সো এটা হয়তো প্রথমে সে ফেল করবে, হাত থেকে পড়ে যাবে, দেন পেনাল্টি বাড়বে, এভাবে আস্তে আস্তে লার্ন করবে। সো এটা ডিলেইড, রিওয়ার্ডটা বেসিক্যালি ডিলেইড, প্রথমেই যে খুব ভালো রিওয়ার্ড পেয়ে যাবেন আপনি সাইডে। সো সফটওয়্যার আর্কিটেকচারেও আরএল ডিপ্লয় করা সম্ভব। সো এখানে রোবটের মতো করে, সো এখানে বেসিক্যালি ট্র্যাডিশনালি আমরা অনেক কিছু, সো কন্ট্রোল স্ট্যাকটা কি, কন্ট্রোল স্ট্যাকটা বেসিক্যালি একটা সফটওয়্যার আর্কিটেকচার ফর ডিপ্লয়িং আরএল অন রোবটস অর স্পেশালাইজড মেথডস ফর ম্যানেজিং অ্যাকশন সিকোয়েন্সেস। সো আমরা ট্র্যাডিশনালি যখন আমরা চিন্তা করতেছি কোন একটা রোবটের টাস্ক করার, সো এখানে আমাদের অনেক কিছু চিন্তা করতে হচ্ছে, পারসেপশন, তারপরে প্ল্যানিং, কন্ট্রোল, যেটার মোটরের কন্ট্রোলগুলো কেমন হবে, প্ল্যানিংটা কি হবে, যে এটা কোথা থেকে কোথায় এটা রিচ করতে হবে, পুরো জায়গাটার ম্যাপ করা। সো
তারপরে পারসেপশন সেন্সারের বিষয়। সো এখানে যখন আমরা আরএল সিস্টেম দিয়ে রিপ্লেস করতেছি তখন একটা সিঙ্গেল নিউরাল নেটওয়ার্ক বা নিউরাল পলিসি পুরো জিনিসটা হ্যান্ডেল করতেছে। সো এখানে যতগুলা স্টেপ আছে সবটাই তখন ওই আরএল সিস্টেম ক্যান হ্যান্ডেল। সো আমরা যেটা বলতেছিলাম আগে যে আরএল ডিপ বা ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং ইউজ করলেও সেখানে কিছু লিমিটেশনস আছে থাকে। সো সেটার জন্য আমাদের বেস্ট সিস্টেম হলো হাইব্রিড সিস্টেমে যাওয়া। সো এখানে ক্লাসিক্যাল কন্ট্রোলের যেমন আমরা পিআইডি কন্ট্রোল ইউজ করি বা এই ধরনের কন্ট্রোল ইউজ করি, সো এই ধরনের কন্ট্রোল থাকতে পারে, সেটার সাথে আরএলও ইউজ হতে পারে। সো দুইটার একটা কম্বিনেশন বা হাইব্রিড মডেলও ডেভেলপ করা যেতে পারে। সো তাতে যেটা হবে যে ওইটার ক্লাসিক্যাল মেথডগুলোর অ্যাডভান্টেজ গুলো পেলো এবং আরএল এর অ্যাডাপ্টিবিলিটি, রোবাস্টনেস এবং ক্লাসিক্যাল কন্ট্রোলের যেটা আমরা সেফটি চিন্তা করি, সো এগুলা ও তখন কনসিডার করা গেল। সো যেমন ড্রোনের ক্ষেত্রে ক্লাসিক্যাল মেথডগুলো ইউজ করলে আমরা হয়তো একটা ড্রোনের সাথে কলিশন হচ্ছে বা এই ধরনের সিচুয়েশন আমরা অনেক বেটার হ্যান্ডেল করতে পারবো। বা কোনো অবস্টাকেল তখন আমরা ওই যে ড্রোনের মধ্যে একটা ডিস্টেন্স মেনটেন করতে পারবো, আমরা একটা ডিস্টেন্স ডিফাইন করে দিতে পারবো যে এতটুকু ডিস্টেন্স থাকবে সবসময় দুইটা ড্রোনের মধ্যে, বা অন্যান্য যদি 8-10টা ড্রোন হয় বা গাড়ির ক্ষেত্রে হতে পারে যে অনেকগুলো গাড়ি যদি একটা এনভায়রনমেন্টে থাকে, সো ওদের মধ্যে একটা ডিস্টেন্স থাকবে। সো ওগুলো আমরা ম্যানুয়ালি ডিফাইন করে দিতে পারতেছি, ওটার সাথে আমরা আরএলও ইউজ করতে পারতেছি। তো আমরা কিছু রুল আমরা সেট করে দিতে পারতেছি বেসিক্যালি এখানে, যে এইভাবে এতটুকু দূরত্ব মেনটেন করবে সবগুলা এজেন্ট। সো এখানে গাড়ি হোক বা রোবট হোক, সেগুলোকে আমরা এজেন্ট বলতেছি। সো এজেন্টগুলোর মধ্যে একটা ডিস্টেন্স থাকবে, বা ওদের মধ্যে যদি কলিশন হয় বা খুব বেশি কাছাকাছি চলে আসে তখন পেনাল্টি, আমরা ধাক্কা খাওয়ার আগেই, মানে ফর এক্সাম্পল যে 1/2 মিটার বা 10 সেন্টিমিটারের মধ্যে চলে আসছে দুইটা এজেন্ট, তখন আমরা ওই সিচুয়েশন, ওই কন্ডিশন যদি রিচ করে তাহলে আমরা আমাদের রিওয়ার্ডটা কেমন ভাবে ডিজাইন করবো যাতে ওইটাকে পেনাল্টি হিসাবে ধরে। সো পেনাল্টি হিসেবে ধরে পরের স্টেটে যাতে সে বেশি কাছাকাছি না আসে, আরো দূরে যাওয়ার চেষ্টা করে। সো এই ধরনের জিনিসপত্র তখন আমরা হাইব্রিড সিস্টেমে যখন আসবো তখন এই ধরনের জিনিসপত্র আমরা অ্যাড করতে পারবো। সো পিওর এইসব সিচুয়েশনের ক্ষেত্রে শুধু যদি পিওর আরএল ইউজ করি তখন একটা আনরিলায়েবল হয়ে যায়। সো আমরা যদি কন্ট্রোল থিওরি যেটা বলছি, পিআইডি বা এই ধরনের রুল যদি আমরা কিছু কিছু জায়গায় সেট করে দিতে পারি, তখন আমরা জিনিসটা আরো স্টেবল হবে এবং আরো প্রেডিক্টেবল হবে এবং আরো ভালোভাবে গোলটা রিচ করতে পারবে। সো মাল্টি এজেন্ট রিইনফোর্সমেন্ট লার্নিং কি বেসিক্যালি আমরা একটা এজেন্ট থাকলে ওটাকে সিঙ্গেল এজেন্ট বলতেছি, মাল্টি এজেন্ট অনেকগুলো এজেন্ট একসাথে সাইমultaneously কাজ করতেছে, সো ওইটাকে বেসিক্যালি মাল্টি এজেন্ট বলতেছে। সো এখানে মাল্টি এজেন্টের ক্ষেত্রে আরো কিছু টার্ম আসে, যেমন সর্ম রোবোটিক্স, এটা খুব পপুলার এখন ওয়ার্ল্ড ওয়াইড। সো এখানে কোঅর্ডিনেটেড মুভমেন্ট এবং টাস্ক কমপ্লিশন। সো এখানে হয়তো মিলিটারি কেসে বা এই ধরনের ক্ষেত্রে কোনো একটা সাপোজ অ্যাটাক করা বা কিছু কোনো একটা গলিয়ে করা, সো এখানে সবার কোঅর্ডিনেটেড মুভমেন্ট ইম্পর্টেন্ট। বা কোনো একটা টাস্ক পারফর্ম করা, ফর এক্সাম্পল কোনো একটা জিনিস ড্রোন, কোনো একটা হেভি জিনিস ড্রোন গ্র্যাস্প করে নিয়ে আসতেছে, বা কোনো একটা ডেলিভারি দিচ্ছে অনেক বড়, সো এটা একটা ড্রোনের পক্ষে ওটা সম্ভব না নিয়ে আসা বা পৌঁছানো। সো এখানে হয়তো রোপের সাথে কানেক্টেড থাকতেছে একসাথে 5-10টা ড্রোন, ওইটাকে করে ওটাকে ড্রপ করে দিয়ে আসতেছে। সো এখানে সবার কোঅর্ডিনেট মুভমেন্ট যাতে ওটা পড়ে না যায়, স্টেবল থাকে। সো এখানে সবগুলো ড্রোনের মধ্যে কমিউনিকেশন এখানে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। সো এখানে আরো অনেক কনসেপ্ট আসছে তখন, যে ডিসেন্ট্রালাইজড লার্নিং। সো এখানে ডিসেন্ট্রালাইজড বলতে যেটা বোঝাচ্ছে যে এখানে কোনো সিঙ্গেল লিডার নাই, মানে একটা লিডারের উপর বেস করে কিছু হচ্ছে না, যে এখানে অনেকগুলা ড্রোন যেহেতু একসাথে কাজ করতেছে, একটা দুইটা ড্রোন যদি এখানে ফেইলও করে, অন্য ড্রোন গুলা ওইটাকে অ্যাডজাস্ট করে ওই কাজটা স্টিল পারফর্ম করতে পারতেছে। আর যদি একটা লিডার থাকে, সো এখানে ডিসেন্ট্রালাইজড এবং সেন্ট্রালাইজড কন্ট্রোল এই ধরনের কিছু টার্ম আছে, সো এগুলো নিয়ে হয়তো সময় থাকলে আরো ডিপে যাওয়া যেত। সো বেসিক্যালি সেন্ট্রালাইজ কন্ট্রোল যদি থাকে তখন এটাও কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেন্ট্রালাইজ কন্ট্রোল ভালো হতে পারে, যেখানে একটা লিডার থাকতেছে বা সে তার উপর সবাই নির্ভর করতেছে, ওরকম হয়তো কিছু সিচুয়েশন থাকতে পারে। বাট ইউজুয়ালি যদি ডিসেন্ট্রালাইজড হয় তখন বেটার, কারণ
তখন যে কাজটা রোবাস্ট হয়ে করা যাচ্ছে, সো একটা যদি দুইটা রোবট যদি ফেলও করে তখন স্টিল ওই কাজটা পারফর্ম করা যাচ্ছে। পুরো সিস্টেম, একটা রোবট ফেল করলে পুরো সিস্টেম ধ্বংস হচ্ছে না। সো এখানে অনেক কিছু আসলে কালেকটিভ ইন্টেলিজেন্স বা এই ধরনের জিনিসপত্র চলে আসতেছে, যে সবার কালেকটিভ ইন্টেলিজেন্সটা এখানে ব্যবহার হচ্ছে। সো এখানে অনেক ধরনের এক্সাম্পল আসলে দেওয়া যায়। সো আরেকটু যদি বলি, আমরা কি খুব বেশি ডিলে হয়ে যাচ্ছে? কতক্ষণ হলো আমাদের সেশনে? 1 ঘন্টা, রাইট? হ্যালো, আমাদের 1 ঘন্টা হয়ে গেল, রাইট? মোস্ট নাকি আরো বেশি? আচ্ছা, আমরা লাস্টের দিকে আছি, হোপফুলি শেষ হয়ে যাবে। সো এখানে আরেকটু যদি অ্যাড করি, যেমন কালেকটিভ ইন্টেলিজেন্স, এটা খুব একটা রিসার্চের টপিক ওয়ার্ল্ড এখন। সো আমরা যদি এক্সাম্পলটা এরকম দেই যে আমাদের, ফর এক্সাম্পল, আমাদের যেটা আমাদের যে আন্দোলন হলো জুলাই 24-এ, সো ওইখানে মানে এটা হিউম্যান এক্সাম্পল থেকে আমি এটা রিলেট করার চেষ্টা করতেছি। সো নাথিং, আই এম নট টকিং অ্যাবাউট পলিটিক্স হিয়ার। সো বেসিক্যালি জিনিসটা হলো যে এখানে কি হয়েছে, আমাদের আন্দোলনের সময় এমন একটা হয়েছে যে সেন্ট্রাল কোনো লিডার ছিল না। বেসিক্যালি এখানে কোনো পলিটিক্যাল পার্টি জিনিসটাকে লিড দেয় নাই। সো এটা একটা ডিসেন্ট্রালাইজ কন্ট্রোল বা একটা কালেকটিভ ইন্টেলিজেন্স এর মতো, যেখানে সবাই লিডার ছিল। যে এখানে কি হয়েছে, একজন লিডার পড়ে গেছে বা বা তাকে অ্যারেস্ট করছে, মেরে ফেলছে, বাট আরো 10 জন এসে পড়ছে, বা লিডার রিপ্লেস হয়ে গেছে, তাই না? সো এখানে সবার কালেকটিভ একটা গোল ছিল যে আমাদের বিদায় করতে হবে, তাই না? বাট এখানে যেটা হয়েছে যে একজন পড়ে গেলে আরো 10 জন দাঁড়ায় গেছে, আরো মানুষ দে বিকেম লিডার। সো এখানে লিডারশিপ নিয়ে কোনো সমস্যা হয় না। সো এটাই বেসিক্যালি একটা ডিসেন্ট্রালাইজড কন্ট্রোল, যেখানে কোনো সেন্ট্রাল লিডার নেই, অনেক লিডার, সবাই লিডার এখানে। সো বেসিক্যালি সবাই কোঅর্ডিনেট করে, সো অনেকটা এরকম আর কি। যাই হোক, আচ্ছা, সো এখানে আমরা এগুলো তো অলরেডি আমরা কথা বলছি। সো আরএল এর সাকসেস গেম এআইতে অনেক কিছু, যেমন ওই যে আমরা কিছু কমন এক্সাম্পল আমরা জানি যেগুলা অলরেডি আরএল এর এক্সাম্পলে আছে, যেমন আটারি নামে একটা গেম আছে, তারপরে আলফাগো, তারপরে হয়তো আপনারা জানেন অনেকে। সো এগুলা ইন্ডাস্ট্রিয়ালি অনেক কিছুতে ইউজ হচ্ছে। সো আপনারা এনভিডিয়ার সাইটে গেলে, এনভিডিয়া এআই, ওইখানে আরো দেখতে পারবেন যে ইন্ডাস্ট্রিতে কিভাবে প্যাকেজ হ্যান্ডলিং বা ফ্যাক্টরি সেটিংস কিভাবে ইউজ হচ্ছে। সো ওগুলাতে বেসিক্যালি আরএল ছাড়া তো পসিবল না। সো এখানে কনস্ট্যান্ট এনভায়রনমেন্ট ইউজ হচ্ছে, কেয়ারফুলি ইঞ্জিনিয়ার্ড হচ্ছে অনেক। সো অনেক ধরনের সাকসেস আছে। সো আরেকটা যেটা কমন প্রবলেম, যেটা বা আরএল এর রিসার্চে যেটা রিসার্চারদেরকেও স্টিল দে আর ফেসিং ইস্যুস। সো এখানে যেটা আমরা সিমুলেশনে ট্রেন করতেছি, অফেন দে ক্যান ফেল ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। সো এখানে আমরা আরো কিছু জিনিস বলার দরকার, যেগুলো হয়তো বলা হয়নি। সো আমরা কি করতেছি, আরএল তো আমরা প্রথমেই রিয়েল ওয়ার্ল্ডে ডেপ্লয় করি না। সো এখন আমরা যেভাবে কাজ করি, সো বেসিক্যালি রস বলেন, রোবোটিক্স অপারেটিং সিস্টেমের হয়তো নাম শুনেছেন আপনারা। সো ওই রস, গ্যাজিবো বা এই ধরনের এনভায়রনমেন্টে আমরা আগে ট্রেন করি, কম্পিউটারে আগে সিমুলেশন করি। সো এখানে সিমুলেশনে আমরা সব ধরনের এনভায়রনমেন্টে কি কি থাকতে পারে সবকিছু আমরা দিয়ে দিচ্ছি, সেন্সার, সবকিছু এগুলো সিমুলেট করা পসিবল। সো এখান থেকে পলিসি শিখতেছে এবং তারপরে ওই গোলটা রিচ করার চেষ্টা করছে। অনেকটা আমরা ওই যে গ্রিড ওয়ার্ল্ড বা শুরুতে যেটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম, সো অনেকটা ওই গ্রিড ওয়ার্ল্ডের মতো যে আমরা গোলগুলা রিচ করার চেষ্টা করতেছি কম্পিউটারে। সো এখানে যখন ওইখান থেকে আমরা আবার রিয়েল ওয়ার্ল্ডে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে সিমুলেশনে কাজ করতেছে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে অনেক সময় কাজ করতেছে না, বা পারফেক্টলি যেভাবে আমরা চাচ্ছি ওভাবে হচ্ছে না। সো এটা একটা বড় সমস্যা। সো এখানে হয়তো কিছু গ্যাপ থেকে যাচ্ছে, কিছু হয়তো ফিজিক্স বেসড ইস্যু বা সো এইসব ক্ষেত্রে বেসিক্যালি তখন যদি আমরা কিছু কনস্ট্রেন্ট আমরা দিয়ে দিতে পারি, যেমন আমি যেটা বলছিলাম আগে, যে গাড়ির ক্ষেত্রে যদি অনেকগুলো গাড়ি এজেন্ট থাকে, সো এখানে কারের মধ্যে কতটুকু ডিস্টেন্স থাকবে একটা একটার মধ্যে, ওগুলো যদি আমরা ডিফাইন করে দিতে পারি, তখন আমাদের সিমুলেশনের এবং রিয়েলিটির গ্যাপটা কমানো সম্ভব। এই ধরনের কিছু যদি আমরা রুল, যেগুলো আমরা জানি এনভায়রনমেন্টের ব্যাপারে, সো এগুলা ফেল করলে যাতে ওগুলা ফেল না করে, অ্যাটলিস্ট সেফটিটা এনশিওর হয়। সো এইগুলা কিছু ইস্যু থেকে যায় ইভেনচুয়ালি, সিমুলেশন ঘন্টার পর ঘন্টা, দিন
দিন রাত সিমুলেশন করার পরেও দেখা যায় যে রিয়েলিটিতে কিছু গ্যাপ রয়ে যেতে পারে, তখন আবার আমাদের সিমুলেশনে ব্যাক করা লাগতে পারে, আবার কিছু কনস্ট্যান্ট। সো এইভাবে জিনিসটা আসলে ইটারেটিভ প্রসেস, যে বারবার আমরা ইমপ্রুভ করার চেষ্টা করা জিনিসটাকে। সো এটা দিনের পর দিন। সো রিওয়ার্ডটা আমাদের ডিলেড, যেটা আমরা শুরুতে বলছিলাম। সো অনেক সময় এরকম হতে পারে যে অনেক মানে বেশি মিলিয়ন র্যান্ডম ট্রায়াল করা হার্ডওয়্যারের জন্য বা এত ডেটা হ্যান্ডেল করা রোবটের পক্ষে এফোর্ড করতে নাও পারতে পারে। সো এখানে এটা মেনলি স্যাম্পল ইনএফিসিয়েন্সি বলতে আমরা যেটা বলেছি। সো অনেক এক্সপ্লোর করবে, খালি এক্সপ্লোরই করতে থাকবে, এটা তো মানে এটা খুব একটা ফিজিবল বা সলিউশন হতে পারে না। সো এটা বাট এক্সপ্লোর না করলে দেখা যাচ্ছে আমরা বেস্ট পসিবল অ্যাকশনে পৌঁছাতেও পারতেছি না। অনেক সময় কোনো একটা লোকাল ইয়েতে আমরা আটকে যাচ্ছি, বা লোকাল কি বলে এটাকে, লোকাল রিওয়ার্ড যেটা বেস্ট না। সো এইগুলা কিছু প্রবলেম, হার্ডওয়্যার কনস্ট্রেইনটস এবং টাইম কনস্ট্যান্ট, এগুলো আমাদের থেকে যাচ্ছে, বা এগুলা কারেন্ট এরিয়া অফ রিসার্চ। সেফটি একটা বড় ইস্যু, যে এক্সপ্লোর করতেছে, এক্সপ্লোরেশন করতে যে সিচুয়েশন ডেঞ্জারাস হতে পারে। এখানে যেভাবে দেখানো হয়েছে হয়তো এত ডেঞ্জারাস না হলেও, বাট রিস্কি হতে পারে অনেক সময়। সো সেফটি ইস্যু রয়ে যায়। সো আমাদের মেইন ইয়েটা হলো যে রিওয়ার্ড হ্যাকিং বা রিওয়ার্ড শেপিং বলে এখন। সো এখানে হয়তো অনেক সময় শর্টকাট পেয়ে যেতে পারে। সো এখানে রিওয়ার্ড ডিজাইনিং এর উপরেই বেসিক্যালি নির্ভর করতেছে। সো আমরা রিওয়ার্ডটাকে যদি ওইভাবে ডিজাইন করতে পারি যে আমাদের কোন জায়গায় আমরা পেনাল্টি দিব, কি কোন অ্যাকশন, যে কাছাকাছি চলে আসলে পেনাল্টি দিব, কোন অবস্টেকেলের সাথে ধাক্কা খেলে কতটা পেনাল্টি হবে, সেইগুলা ডিজাইন করা এবং রিয়েল ওয়ার্ল্ডটাকে বুঝে আমরা যদি ওইভাবে রিওয়ার্ডটাকে ডিজাইন করতে পারি, সো ওইটাই মেইনলি আমাদের হাতে আছে। সো এটাই আমাদের মানে অ্যাজ আ প্রোগ্রামার অথবা রিসার্চার, সো এটা আমাদের মেইন কাজ। সো যেটা বলতেছিলাম যে সিমুলেশন টু রিয়েল ওয়ার্ল্ড গ্যাপ থেকে যাচ্ছে, সো এটা আমাদের ডোমেইনটাকে আগে বুঝতে হবে, ডোমেইন কোন সিচুয়েশনে আমরা কাজ করতেছি। সো ফ্যাক্টরি সিচুয়েশন হলে ওইভাবে বুঝে যদি আমরা সিমুলেশনে আরো প্যারামিটার বেশি বেশি অ্যাড করতে পারি, যে আমরা গ্রাউন্ডের টেক্সচার কেমন হবে, ফিজিক্স আর মুভমেন্ট কেমন হবে, লাইটিং কেমন থাকবে রিয়েল ওয়ার্ল্ডে, টেক্সচার কেমন হবে, সো এইগুলা জিনিস যদি আমরা আরো ভালো মতো সিমুলেশনে প্যারামিটার অনেক অ্যাড করতে পারি, তাহলে রিয়েল ওয়ার্ল্ডে পলিসিটা ট্রান্সফার করা এবং এক্সপেক্টেড ভাবে কাজ করার, রোবাস্ট ভাবে কাজ করার প্রবাবিলিটি আরো তখন বাড়বে। সো আমাদের ডোমেইনটাকে বোঝা যায় আমরা কোন ফিল্ডে কাজ করতেছি, কোন আমাদের এনভায়রনমেন্টটা, রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্টটা আসলে কেমন, ওটা কিছু কতটা সিমুলেট আমরা করতে পারতেছি। সো এটা পুরো অনেক কিছু ডিপেন্ড করতেছে। সেফ আরএল নিয়ে অলরেডি বলছি যে এখানে অনেক ধরনের কনস্ট্যান্ট মানুষ থাকতে পারে, এনভায়রনমেন্টে সেফটি বিভিন্ন জিনিসপত্র আমাদের অ্যাড করা লাগতে পারে। সো এটা আমরা হয়তো নিজের থেকে কিছু জিনিস আমরা রিওয়ার্ডে দিয়ে দিতে পারি। সো মডেল বেসড আরএল কি? সো মডেল বেসড আরএল বেসিক্যালি এবং আগের থেকে কিছু জিনিস শিখে রাখা, যেটা আমি বলতেছিলাম। সো যেমন ওই ডিস্টেন্সের কথাটা বললাম, বা অবস্টেকেল কতটুকু কাছে গেলে, সো আমরা এগুলো কিছু জিনিস হয়তো ডিফাইন করে দিতে পারি যে অবস্টেকেলের এত সেন্টিমিটারের মধ্যে গেলে পেনাল্টি হিসাবে ধরা হবে। সো এইসব জিনিসগুলো যদি আমরা ডিফাইন করে দিতে পারি, যে আমরা ওয়ার্ল্ডের ব্যাপারে তাকে আগেই কিছু ধারণা দিলাম যে ওয়ার্ল্ডে সে কাজ করবে, তাহলে আমাদের লার্নিংটা আরো বেটার হবে। সো এটাই বেসিক্যালি যে একটা মডেল, সে আগের থেকেই ওয়ার্ল্ডের কি ব্যাপারে কিছু ধারণা নিয়ে রাখতেছে। সো মডেল বেসড আরএল বেসিক্যালি লার্নস আ মডেল অফ দ্য ওয়ার্ল্ড এন্ড এবং সেভাবে সে তখন কাজ করতে পারছে, তখন স্যাম্পল এফিসিয়েন্সি, অ্যাকুরেসি অনেক বাড়তেছে। সো ডেটা বেসিক্যালি কিছু ডেটা আমরা আগের থেকে দিয়ে দেওয়া, শুধু তাকে মানে পুরো অন্ধের মতো ছেড়ে না দেওয়া যে সে আনলিমিটেড টাইম এক্সপ্লোর করবে, অনেক কিছু শিখবে, সেগুলোর চেয়ে বেটার হলো এখন মডেল বেসড আরএল। সো এটার সাথে মানে বেসিক্যালি কিছু জিনিস আমি ইনফরমেশন তাকে আগে থেকে দিয়ে দিচ্ছি এবং কিছু লার্নিং তার হাতে ছেড়ে দিচ্ছি। সো যেগুলোকে আমি সেফটি একদম আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সেইগুলো জিনিস আমি কিছু ইনফরমেশন তাকে দিয়ে দিচ্ছি, বা তার রিওয়ার্ড ডিজাইনের সময় রিওয়ার্ড ফাংশনে ওগুলাকে আমরা ওইভাবে ডিজাইন করতেছি যাতে সে ওই জিনিসগুলোকে প্রায়োরিটি দেয়। সো ওয়ার্ল্ডের যদি কিছু, যেটা একই বেসিক্যালি জিনিস, যে আমরা আগের থেকে যদি কিছু ওয়ার্ল্ডের ব্যাপারে তাকে ধারণা দিয়ে দিতে পারি, সো এখানে মানুষের অনেকটা হিউম্যান
এর ইন্টেলিজেন্সের কাছাকাছি তখন পৌঁছানোর চেষ্টা, বা ওইটা করার সময় যে আগের থেকে ফিউচারে কি হবে সে যদি ইমাজিন করতে পারে, একটা জেনারেটিভ লার্নিং এর মতো। সো এইগুলা নিয়ে অনেক ধরনের কাজ হচ্ছে। সো বেসিক্যালি মডেল বেসড আরএলএ, সো আগে থেকে যদি জেনারেটিভ এর মতো যে কিছু আইডিয়া সে আগে থেকে ইমাজিন করে লাগলো ফিউচারের ব্যাপারে কি কি আসতে পারে তার কাছে সিচুয়েশন, সো ওইটার উপর বেস করে যদি সে কিছু ডিসিশন আগে থেকে নিয়ে রাখতে পারে তখন তার কাজটা আরো অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা আছে। সো এখানেও অফকোর্স ইনঅ্যাকুরেসি আসতে পারে, বাট ডিপেন্ডস অন সিচুয়েশন। সো এইগুলো নিয়ে অনেক কাজ হচ্ছে। সো আরএল এর সাথে ফাউন্ডেশনাল লার্জ ল্যাঙ্গুয়েজ এবং লার্জ ভিশন মডেলস, যেগুলো আমরা এলএলএম বা ভিএলএম বলি, সো ওগুলা এখন ইউজ করার চেষ্টা করতেছে এবং ওখান থেকে বিভিন্ন কাজ করার বিভিন্ন রিসার্চ ডিরেকশন আছে। সো বেসিক্যালি সো এখানে একটা তো আছে যে ওকে স্পিচ দিয়ে কোনো ইনস্ট্রাকশন দেওয়া, সেটাকে সে এলএলএম দিয়ে ইয়ে করে ওইটাকে আবার সে তার মানে লো লেভেলে তার টাস্কে, তার মেশিনের লো লেভেলে যে ওটাকে টাস্ক হিসেবে ইমপ্লিমেন্ট করা যায়। আমি রাইট যেতে বললাম, সে রাইটে যাচ্ছে, তার মোটরে সেটাকে সে বুঝে পারসিভ করে দেন মোটরের কমান্ডে ওটা ইমপ্লিমেন্ট করতেছে। সো এই ধরনের সেগুলো নিয়ে অনেক কাজ হচ্ছে। সো হায়ারার্কিক্যাল আরএল বলে একটা জিনিস আছে। সো এখানে হয়তো দুই ধরনের পলিসি, দুই ধরনের নিউরাল নেটওয়ার্ক থাকতে পারে, বা অন্য কোনো অ্যালগরিদম থাকতে পারে। সো এখানে হাই লেভেল পলিসিটা গোলটা ডিসাইড করতেছে বা একটা প্ল্যান করতেছে যে গোলে, বা পাথ প্ল্যানিং বলে এটাকে। সো পাথটা প্ল্যানিং করতেছে যে, বা পুরো এনভায়রনমেন্টের ম্যাপ করতেছে যে এটা কিভাবে গোলটাতে রিচ করতে পারে, এবং লো লেভেল পলিসি জাস্ট ওই প্ল্যানিং অনুযায়ী গোলটাকে এক্সিকিউট করতেছে বা অ্যাকশনটাকে এক্সিকিউট করতেছে। সো এই ধরনের জিনিসটা বেসিক্যালি অনেকটা হিউম্যান যেভাবে ডিসাইড করে, আমরা যেভাবে কাজ করি ডিসাইড করি, সো অনেকটা ওইটার কিছুটা মিমিক হচ্ছে। সো কন্ট্রোল থিওরি নিয়ে আমরা বলছিলাম। সো বেসিক্যালি আমরা পিআইডি কন্ট্রোল বা এই ধরনের যেগুলা ইউজ করি, সো এটাকে রিপ্লেস করতে পারে। সো কন্ট্রোল থিওরিটা কি বেসিক্যালি, সো এগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলছি যে মানে যেগুলো পিআইডি কন্ট্রোল বা এই ধরনের অনেক ধরনের অটোনোমাস মানে আমরা ট্রেডিশনাল অনেক ধরনের অ্যালগরিদম ইউজ করি, যেমন এ স্টার। সো ওগুলা বেটার নাকি আরএল বেটার? সো এখানে যেটা বলতেছিলাম যে ফিউচারটা হলো আসলে ইন্টিগ্রেশন, সবগুলাকে ফিজিক্স, এনভায়রনমেন্টের ফিজিক্স বোঝা, যেটা ফর এক্সাম্পল মানে ইঞ্জিনের অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, এগুলো তো বেসিক্যালি ফিজিক্স। সো ফিজিক্স বোঝা, এখানে কন্ট্রোল থিওরি বোঝা এবং লার্নিং, এগুলোকে সবগুলো যদি আমরা ইন্টিগ্রেট করতে পারি তখন আমরা একটা বেস্ট মডেল ডেভেলপ করতে পারছি। তো শুধুমাত্র আরএল এর উপর ডিপেন্ডেন্সি থাকলে হবে না, এনভায়রনমেন্টের ভাবে ধারণা, মডেল বেসড আরএল এর কথা যেটা বলছিলাম। সো এখানে এগুলাকে যদি একসাথে কম্বাইন করা যায় তখন আমরা একটা বেস্ট সেফ মডেল বা সেফলি কাজটাকে এক্সিকিউট করা আরো বেশি সহজ হবে। সো শুধুমাত্র আরএল ইজ নট আ সলিউশন, শুধুমাত্র কন্ট্রোল থিওরি বা পিআইডি বা স্টার বা এই ধরনের ট্র্যাডিশনাল যেগুলো অ্যালগরিদম, সো ওগুলা কোনোটাই আসলে একা সেলফ সাফিসিয়েন্ট না। সো এখানে একটা যদি কম্বাইন করে আমরা হাইব্রিড কিছু করতে পারি সেটা আমাদের বেস্ট সলিউশন আর কি। সো আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। সো কনক্লুশনে যেটা বলতে চাই, সো বেসিক্যালি এটা শুধুমাত্র মেশিনকে ইন্টেলিজেন্ট বানানো এটাই আর গোল না। সো এটা মেইন গোল হলো যে এমন সিস্টেম ডেভেলপ করা যেটা ক্যান অ্যাডাপ্ট করতে পারতেছে ইন আনসার্টেন এনভায়রনমেন্টে। সো এখানে যেটা আমরা জানি না, যে এনভায়রনমেন্টের ব্যাপারে কোনো ধারণা নাই, ওখানে যে যাতে এটা পারফর্ম করতে পারে। সো এটাই মেইন চ্যালেঞ্জ অটোনমি বা অটোনমাস সিস্টেমের। ওই পর্যন্ত এখনো আমরা ফুললি যেতে পারি নাই, যে একদম ট্রেন করলাম একটা সিচুয়েশনে, সো এটাকে আবার একটা আনসার্টেন ওয়ার্ল্ডে পুরোপুরি ছেড়ে দিলাম। সো এখানে অনেক কিছু এগুলা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে। সো এখানে ট্রান্সফার লার্নিং আরএল বা এই ধরনের অনেক কিছু নিয়ে, যাতে এটা কমপ্লিটলি আননোন ওয়ার্ল্ডে কাজ করতে পারে। সো আমরা সিমুলেশন যেটা করতেছি, তো আমরা অলরেডি ওয়ার্ল্ডের ব্যাপারে কিছু ধারণা দিয়ে দিচ্ছি, পুরোপুরি আনসার্টেন তো না। এখানে ম্যাপের ব্যাপার আসতেছে, স্ল্যামের ব্যাপার আসতেছে, সাইমultaneous লোকালাইজেশন ম্যাপিং। সো এগুলা দিয়ে আমরা ওয়ার্ল্ডের ব্যাপারে ধারণা অনেকটুকু
দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। শুধু মানে সেলফ ড্রাইভিং কার হয়তো বলতে পারি যে অনেকটা কিছু কিছু সময় আনসার্টেন ওয়ার্ল্ডে কাজ করতে পারে, বাট ফুললি অটোনমি বা আমাদের যেটা গোল, সায়েন্টিস্টদের যেটা গোল, এখন ওই গোলে ফুললি পৌঁছাতে পারে নাই আর কি। সো হ্যাঁ, মোটামুটি আমার স্লাইড শেষ। তো আমরা কি আরো একটু টাইম নিব, আরো কিছুক্ষণ? সো এখানে আমি স্লাইড গুলা পরে শেয়ার করে দিব। আমি কিছু কোডের এক্সাম্পল আমি বের করে রাখছিলাম, সো ওগুলো হয়তো আমি এখন তো আর বেশি টাইম হবে না আমাদের, সো আমি হয়তো একটু দেখানোর পরে এটা আপনাদের সাথে শেয়ার করে দিতে পারি। ওগুলো নিয়ে আপনারা ফার্দার পরে এক্সপ্লোর করতে পারবেন। আচ্ছা, আমি জাস্ট আরেকটা জিনিস একটু দেখাই। সো এটা একটা বেসিক্যালি একটা এক্সাম্পল। সো এখানে আমরা জাস্ট আমি ওভারভিউ করে যাচ্ছি। সো এগুলো তো আমরা দেখেছি। সো এখানে এজেন্ট, অ্যাকশন, এনভায়রনমেন্ট। সো গ্রিড ওয়ার্ল্ডের যেরকম বলছিলাম, সো এটা একটা ধরনের পলিসি হতে পারে যে এইভাবে আমরা যাচ্ছি, এই পাথটা ফলো করতেছি, অথবা এদিক দিয়ে করলে এটা আরেকটা পলিসি হতে পারে। সো এইগুলা এখানে ডিটেলস, ইকুয়েশন, পলিসি, ভ্যালু বেস ফাংশন, এগুলা নিয়ে কথাবার্তা আছে। সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন কোড এক্সাম্পল গুলো। আচ্ছা, আমি এটা এখনই শেয়ার করে দেওয়া যায় ইয়াতে। আমি কমেন্ট বক্সে শেয়ার করে দিচ্ছি। এটা একটা এক্সাম্পল কারোর জন্য করা। সো এখানে কোডের এক্সাম্পল আছে। এখন এগুলো ডিটেলে গেলে তো আসলে টাইম হবে না। সো পলিসি, ইটারেশন, আমরা যেগুলো ইকুয়েশন দেখাচ্ছিলাম ওগুলা নিয়ে এখানে ডিসকাশন আছে। সো পলিসি, ভ্যালু বেস মেথড, সো এগুলা নিয়ে এখানে এক্সপ্লোরেশন, এক্সপ্লয়টেশন, এগুলা নিয়ে আলাপ আছে। মন্টি কার্লো মেথড, এগুলা কি জিনিস, কিউ লার্নিং। সো এমডিপি, এগুলা কিছু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আছে এখানে। ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং। সো এখানে কার্ড, এটা একটা কমন ওপেন এআই এর বা জিমনেশিয়াম লাইব্রেরি ইউজ করি আমরা। সো এগুলো হয়তো আপনারা ফার্দার স্টাডি করলে বুঝতে পারবেন। সেটা কার্ড পোল, এটা হয়তো অনেকে দেখেছেন অলরেডি, অনেক কমন এক্সাম্পল। সো এগুলাতে বেসিক্যালি কিউ লার্নিং বা ভ্যালু বেস মেথড অনেক ভালো কাজ করবে এই ধরনের এনভায়রনমেন্টে। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে আমরা যেটা বলছিলাম যে তখন ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং, ডিকিউএন বা এই ধরনের জিনিসপত্র বেশি এফেক্টিভ। সো এখানে হয়তো আরো কিছু ফার্দার রিডিং অনেক কিছু দেওয়া আছে। সো ইয়া, বেসিক্যালি এগুলাই শেয়ার করা ছিল। মোটামুটি আমাদের 1-1.5 ঘন্টার মতো হয়ে গেছে আই গেস। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কিছু ডিসকাশন থাকে, আমরা করতে পারি। নাহলে মোটামুটি আমাদের সেশন শেষ আজকের। বুঝলাম, সালমান ভাই মেবি নেট চলে গেছে।
হ্যালো, সরি আমার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আহ, সবাই কি আছেন নাকি লিভ করেছে? সরি, আমার ইন্টারনেট জি ভাই, ছিল। হ্যাঁ, অবশ্যই ভাই, বুঝতে পারছি। আপনি চলে যাওয়ার পরে আর 2-4 জন ছিল, ওরা লিভ নিচ্ছে, ওরা ভাবছে আপনি হয়তো এন্ড করে দিচ্ছেন আচ্ছা, না হঠাৎ করে সরি, হঠাৎ করে ইন্টারনেট ইয়ে হয়ে গেছে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো কিছু শেয়ার করতে, আরো কয়েকজন আছে দেখতেছি, কিছু থাকলে শেয়ার করতে পারেন। ফিডব্যাক, সেশন কেমন লাগলো, খারাপ লাগলো না ভালো লাগলো, এনিথিং ইউ ওয়ান্ট শেয়ার। শিওর না অন্যকে বলবে কিনা, বাট আমার কাছে ভালো লাগছে, এঙ্গেজিং লাগছে সেশনটা, ইন্টারাকশন ছিল, টু ইন্টারাকশন ছাড়া সেশন ভালো লাগে না। তো অডিয়েন্স এঙ্গেজ করছে আপনার সাথে, সেখানে ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে কি আমরা শেষ করব? থ্যাংক ইউ সো মাচ অর্গানাইজার। তাহমিদ ভাই এখন মাইক আনমিউট করছিল, তাহমিদ ভাই কিছু একটা বলতে হ্যাঁ, চাচ্ছিল। বলেন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। তোমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি একটু এআর ভিআর নিয়ে কাজ করেছিলাম, তো এই ফিল্ডে কি আমি আরএল ইমপ্লিমেন্ট করতে পারি? এআর ভিআর এর নিশ্চয়ই সুযোগ থাকার কথা। এআর ভিআর নিয়ে আমার খুব বেশি ধারণা নাই। সো হ্যাঁ, অফকোর্স এখানে ওই আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টে তো থাকার কথা, এটা একটু ঘাটাঘাটি করে দেখতে হবে আসলে। অফকোর্স সুযোগ থাকবে নিশ্চয়ই। কারণ বট নিয়ে কাজ তো, সো মেবি এজেন্ট বট তো এখানে তো ইমপ্লিমেন্ট করতে পারার কথা। হ্যাঁ, আপনার পাবজি বলেন বা এসব পোকেমন গো, এসব গেম গুলোতে তো বেসিক্যালি ওটা তো ভার্চুয়াল। হ্যাঁ, এআর এর জন্য। হ্যাঁ, সো অফকোর্স সুযোগ আছে, সো এটা নিয়ে আরো ঘাটাঘাটি করতে পারেন। ইন্টারেস্টিং। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আর কারো কিছু বলার আছে নাকি? আমরা শেষ করবো, রাত অবশ্য অনেক আমার এখানে অবশ্য 1:30 বাজে রাত, আপনাদের মনে হয় 11:30। আচ্ছা, তাহলে আমরা শেষ করি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি অনেক লম্বা সময় ধরে অনেক ভালো একটা সেশন নিয়েছেন, খুব ভালো লাগছে। ইনশাল্লাহ ফিউচারে হয়তো অন্য কোনো একটা session আপনাকে আবার তোমার দেবো ইনশাল্লাহ। শিওর, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ অর্গানাইজার, তোমাদেরকে অনেক থ্যাঙ্কস ফর অর্গানাইজিং থ্যাংক দিস ইউ সেশন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আপনি ভালো ঠিক আছে, থাকবেন ভাইয়া। ইনশাল্লাহ পরে কথা হবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ তামিদ ভাই, শিউলি ভাই জয়েন করার জন্য, আর বাকি যারা জয়েন করেছিল ওদেরকে তো থ্যাংক ইউ দেওয়ার সুযোগ পেলাম। সরি, আমার ইন্টারনেট হয়ে গেছিল হঠাৎ করে। No issues ভাইয়া। ইউনিভার্সিটি নেটওয়ার্ক তো আসলে হঠাৎ করে কখন যে চলে যায়, এখন আবার মোবাইল দিয়ে কানেক্ট করলাম। সো লাকিলি